নমস্কার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের এই যে নতুন আমাদের ব্যাচ লঞ্চ হয়েছে, আজকে ইতিহাসের প্রথম ক্লাস। আমরা আজকে ইতিহাসের প্রথম চ্যাপ্টার, যেটা প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, এই চ্যাপ্টারটার কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রথমেই বলে রাখি, এই যে ফার্স্ট চ্যাপ্টারটা, এটা 2026-এর যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে তাতে কিন্তু 4 নম্বরের কোনো কোশ্চেন আসেনি। অতএব এই চ্যাপ্টারটা 2027-এর জন্য, অর্থাৎ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন আসার কিন্তু খুব সম্ভাবনা আছে। তাহলে খুব মন দিয়ে এটা পড়তে হবে। খুব সম্ভবত 4টে ক্লাসে আমি এই প্রথম চ্যাপ্টারটা শেষ করব, তার জন্য আজকে সেটার প্রথম ক্লাস। ঠিক আছে, আজকে এটার পার্ট 1। আজকে আলোচনা হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেখানে তোমাদের যে ধারণা, ইতিহাস সম্পর্কে ধারণা এবং ইতিহাসের বিভিন্ন যে অংশ বা বিভিন্ন যে বিষয়, সেগুলো নিয়ে আমি একটা ওভারঅল একটা ধারণা তোমাদেরকে দেব। তাতে তোমাদের সেই সব বিষয়গুলো নিয়ে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এবং গুরুত্বপূর্ণ তথ্যও থাকবে সেখানে। চলো তাহলে শুরু করা যাক। তোমাদের সবাইকে স্বাগতম আজকের প্রথম ক্লাসে। আশা করি তোমরা খুব এনজয় করবে ক্লাসটা এবং মন দিয়ে করার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ইতিহাস আমরা জানি যে ইতিহাস শব্দটা হিস্ট্রি যে শব্দটা, সেটা হিস্টোরিয়া বা হিস্টোরিক এই শব্দ থেকে এসেছে, যেটা গ্রিক শব্দ। এই শব্দটার মানে হচ্ছে অতীত ঘটনা বা অতীত যেসব ঘটনা ঘটেছে তার অনুসন্ধান, অতীতের কথার অনুসন্ধান। এটা অতীতের কথার অনুসন্ধান মানে কোনো গল্প না। অনেকে মনে করে ইতিহাস মানে গল্প। ইতিহাস কিন্তু গল্প না, উপন্যাস না, যে একটা সাজানো গল্প। এটা কিন্তু একটা ঘটনা যেটা ঘটেছে, বাস্তবে ঘটেছে, অর্থাৎ এর সত্যতা আছে। অর্থাৎ ইতিহাস মানে সত্যের অনুসন্ধান। আমরা জানি গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস হচ্ছেন ইতিহাসের জনক। তিনি ইতিহাস লিখেছেন, গ্রিক ঐতিহাসিক। এর পরবর্তীকালে অনেক ঐতিহাসিকরা এসেছেন এবং তারা ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের ইতিহাস চর্চার মাধ্যমে, তাদের ইতিহাসমূলক গ্রন্থ প্রণয়নের মাধ্যমে। ঠিক আছে, অতএব এই যে ইতিহাসের যে ধারণা বা বিবর্তন, সেটা বিভিন্ন সময় বিভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। তাহলে এই যে ধরো এই টপিকটা নতুন সামাজিক ইতিহাস, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক 2 নম্বরের কোশ্চেনের জন্য বা 4 নম্বরের কোশ্চেনের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, তাহলে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝায়? তাহলে আমরা যদি ইতিহাসের বিবর্তন দেখি, দেখব যে প্রথম দিক থেকে যেভাবে ইতিহাস রচনা শুরু হয়েছে, তাতে একটা সময় পর্যন্ত, বিশেষ করে আমরা বলতে পারি যে বিংশ শতাব্দী আছে তার প্রথম পর্ব পর্যন্ত, ততদিন পর্যন্ত ইতিহাস রচনার যে ধারা ছিল সেটা মূলত ছিল রাজনৈতিক। অর্থাৎ মানে আমি ভালো করে স্পষ্টভাবে যদি বলি তাহলে বলতে পারি, ধরো রাজনৈতিক মানে ইতিহাসে রাজা, তাদের যুদ্ধ জয়, তাদের বিভিন্ন কাহিনী, তার রাজপরিবারের কাহিনী, বা তৎকালীন সময়ে যারা অভিজাত বর্গ, যারা উচ্চ বর্গের শ্রেণী, তাদের কথাই কিন্তু লিপিবদ্ধ হতো ইতিহাসে। সেই সময়কার যারা নিম্নবর্গীয় শ্রেণী, সাধারণ মানুষ, তাদের চিন্তাভাবনা, তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের সংস্কৃতি, তাদের শিল্প চর্চা, এগুলো কিন্তু ইতিহাসে স্থান পেত না। তাহলে ইতিহাসের মূল দিক ছিল আগে, বিংশ শতাব্দীর প্রথমার্ধের আগে ইতিহাসের মূল দিক ছিল শুধুমাত্র রাজনৈতিক। অর্থাৎ সেখানে রাজা কোন কোন যুদ্ধ করেছেন, কোন কোন যুদ্ধে জয়লাভ করেছেন, কোন কোন রাজ্য জয় করেছেন, সেই রাজার কতটা মানে রাজ্যের ব্যাপ্তি ছিল, বিস্তৃতি ছিল, ঠিক আছে, কতটা বিস্তৃতি ছিল, তিনি কতগুলো যুদ্ধ জয় করেছেন, এইগুলো ছিল ইতিহাসের বিষয়বস্তু। এবং রাজার সঙ্গে সঙ্গে রাজার যে মন্ত্রীবর্গ ছিল, পারিষদবর্গ ছিল, রাজার সভাসদ ছিল, এবং উচ্চবর্গীয় যেসব মানুষ ছিল তাদের কথা, সেখানে সাধারণ মানুষের কিন্তু কথা তুলে ধরা হয়নি। ঠিক আছে, আগে। কিন্তু বিংশ শতাব্দীর পরের দিকে, বিশেষ করে 1929 খ্রিস্টাব্দের পর, কেন 28-29 আমি বলবো, আরো 28-29-এর পর থেকে ইতিহাস চর্চার এই যে ধারাটা, এই যে ইতিহাস রচনার যে ধারাটা, এটার মধ্যে পরিবর্তন এলো। এখন শুধুমাত্র রাজনৈতিক দিক না, অবশ্যই রাজনৈতিক দিকটা আছে, তার সঙ্গে সঙ্গে আরো কিছু কিছু দিক ইতিহাসের মধ্যে তুলে ধরা হলো, বিশেষ করে সামাজিক দিকটা। সেখানে শুধুমাত্র রাজার কথা না, শুধুমাত্র রাজ পরিবারের কথা না, শুধুমাত্র মন্ত্রী পরিষদের কথা না, এর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের, একেবারে নিম্নবর্গীয় মানুষের কথা, তাদের জীবনযাত্রা, তাদের জীবন সংগ্রাম, তাদের বেঁচে থাকার লড়াই, তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের যে আঞ্চলিক ভাষা, আঞ্চলিক সঙ্গীত, নাচ, গান, সমস্ত কিছু ইতিহাসের মধ্যে অনুপ্রবেশ করলো।
এবং এই যে ইতিহাস চর্চাটা, এটার নাম দেওয়া হলো নতুন সামাজিক ইতিহাস। আমি কেন 1928-29 বললাম, সেটা হচ্ছে কোনো বইয়ে তোমাদের 28-29 এই জন্যই বলার উদ্দেশ্য, কোনো বইয়ে এই যে অ্যানাল স্কুল আছে, অ্যানাল স্কুল 1928, কোনো বইয়ে 1929 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা দেওয়া আছে, ঠিক আছে? তোমরা দেখবে মিলিয়ে, কোনো বইয়ে 1928 আছে, কোনো বইয়ে 1929 আছে, ঠিক আছে? তাহলে অ্যানাল স্কুল এই যে প্রতিষ্ঠা হলো, একটা ইতিহাস গোষ্ঠী, আমরা বিভিন্ন ইতিহাস গোষ্ঠীর নাম জানি, ধরো কেমব্রিজ স্কুল অফ মানে হিস্টোরিয়ানদের যে কেমব্রিজ স্কুল আছে, ঠিক আছে? কেমব্রিজ স্কুল, তারপরে মার্ক্সবাদী ঐতিহাসিক, তারপরে জাতীয়তাবাদী ঐতিহাসিক, এরকম ধরনের আছে। তো অ্যানালস এই যে ইতিহাস গোষ্ঠী স্কুল, তাদের মধ্যে বিভিন্ন ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, যেমন মার্ক ব্লক, লুসিয়ান ফেভার, ফার্নান্দ ব্রদেল, লাদুরি, এনারা ইতিহাস চর্চার মধ্যে একটা নতুন বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এলেন। তারা ইতিহাস শুরু করলেন, যে ইতিহাসটাকে বলা হয় টোটাল হিস্ট্রি বা সামগ্রিক ইতিহাস। ওনারা ইতিহাস শুরু করলেন কিভাবে? হিস্ট্রি স্টার্ট ফ্রম বিলো, মানে একদম নিচুর তলার ইতিহাস। নিচুর তলার থেকে ওনারা ইতিহাসের আলোচনার বিষয়বস্তু ছিল নিচের তলার থেকে উপরের তলার দিকে ইতিহাস। আগে ইতিহাস চর্চা কিরকম হতো? আগে ইতিহাস হতো উপর তলা থেকে, যদিও এটা উপরতলা থেকে ইতিহাসটা নিম্ন ছিল, এরকম হতো, ঠিক আছে? এটা ছিল আগের উপরতলা, মানে রাজাদের থেকে নিচের দিকে নামতো। কিন্তু এখন এই যে অ্যানাল স্কুলের মার্ক ব্লক, লুসিয়ান ফেভার, ফার্নান্দ ব্রদেল, লাদুরি, ঠিক আছে, এনারা কি করলেন? হিস্ট্রি স্টার্ট ফ্রম বিলো, ওনারা শুরু করলেন নিচের তলা থেকে, দিয়ে উপরের তলা দিকে যাবে, এইরকম, ঠিক আছে? ওনারা শুরু করলেন নিচ থেকে, দিয়ে উপরের দিকে যাবে, স্টার্ট ফ্রম বিলো টু দা আপ, ঠিক আছে? বটম আপ অ্যাপ্রোচ বলে, নিচু থেকে উপর দিকে যাওয়া, ঠিক আছে? তাহলে এইভাবে তারা নতুন করে ইতিহাস চর্চা শুরু করলেন। মিশেল ফুকোর একটা বই আছে, মিশেল ফুকো, তার বইটার নাম হচ্ছে ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন। এই ম্যাডনেস এবং সিভিলাইজেশন এই বইটাতে প্রথম তিনি সাধারণ মানুষের কথা তুলে ধরলেন, একদম সাধারণ মানুষের কথা তুলে ধরলেন। এছাড়াও আমরা যদি মার্কসিস্ট হিস্টোরিয়ান দেখি, কার্ল মার্কস, ঠিক আছে, ফ্রেডেরিক অ্যাঙ্গেলসের যে দাস ক্যাপিটাল আছে, দাস ক্যাপিটাল, তোমরা জানো, 9-এ তোমরা পড়েছো, 9-এ শিল্প বিপ্লবের জায়গাতে দেখবে আছে কার্ল মার্কসের কথা। তাহলে কার্ল মার্কস এবং ফ্রেডেরিক এঙ্গেলস, বা তখনকার দিনে যারা মার্কসিস্ট হিস্টোরিয়ান, ঐতিহাসিক, বা যারা মার্কসিস্ট ছিলেন, মানে মার্ক্সবাদী, সমাজতন্ত্রবাদী, তাদের চিন্তা ভাবনাতে যে শ্রেণীর সংগ্রাম, বিশেষ করে শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, তাদের নিয়ে যে তারা বিভিন্ন যে দাবি দেওয়া, অধিকার তুলে ধরেছে সমাজে, এবং তাদের অধিকার রক্ষার জন্য তারা যে লড়াই করেছেন, এটাও কিন্তু এটার অংশ, ঠিক আছে? পরবর্তীকালে ভারতে রজনীপাম দত্ত, ইন্ডিয়া টুডে, রজনীপাম দত্ত, এছাড়া রমিলা থাপা, রামচরণ শর্মা, ইরফান হাবিব, এইসব ঐতিহাসিকরা, সুমিত সরকার, এইসব ঐতিহাসিকরা এই মার্ক্সবাদী ইতিহাস চর্চাকে গুরুত্ব দিয়েছেন। এবং এই মার্ক্সবাদী ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই ইতিহাস চর্চাতে সাধারণ মানুষের কথাও কিন্তু উঠে এসেছে, ঠিক আছে? কেননা সাধারণ মানুষ বলতে তো নিম্নবর্গীয় মানুষ, সেখানে কৃষক আছে, শ্রমিক আছে, হ্যাঁ, সেই কৃষক শ্রমিকদের যে অধিকার, সেটা নিয়ে মার্ক্সবাদীরা বিশেষ করে বলেন, ঠিক আছে? এই যে মালিক এবং শ্রমিক শ্রেণী, এই দুই শ্রেণীর যে সংগ্রাম, যেটাকে শ্রেণী সংগ্রাম বলে, এই শ্রেণী সংগ্রাম নিয়েও কিন্তু তারা বিভিন্ন আলোচনা করেছেন। সেখানে শ্রমিক শ্রেণীর যে অধিকার, সমাজে অধিকার প্রতিষ্ঠা, তারা বরাবরই সেটাকে নিয়ে লড়াই করেছেন। তাহলে সেখানেও সাধারণ মানুষের কথা উঠে আসছে, ঠিক আছে? কিন্তু এই নতুন সামাজিক ইতিহাস চর্চাটা শুরু হয়েছে কখন থেকে? এই 1928 থেকে 1929 খ্রিস্টাব্দে এই অ্যানাল স্কুল প্রতিষ্ঠা, ঠিক আছে, অ্যানাল স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে। এবং তারা শুরু করলেন নতুন ইতিহাস চর্চা, যেটাকে বলা হয়েছে টোটাল হিস্ট্রি বা সামগ্রিক ইতিহাস। এবং তারা শুরু করলেন হিস্ট্রি স্টার্ট ফ্রম বিলো, একদম নিচুর তলার থেকে তারা ইতিহাস শুরু করলেন আলোচনা, ঠিক আছে? সেখানে মার্ক ব্লক, লুসিয়ান ফেভার, ফার্নান্দ ব্রদেল, লাদুরি, এনারা নতুন একটা ইতিহাস চর্চা শুরু করলেন, যে ইতিহাস চর্চাটাকে বলা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। বুঝতে পেরেছ? নতুন সামাজিক ইতিহাস। নতুন সামাজিক ইতিহাস মানে হচ্ছে যে শুধুমাত্র রাজনৈতিক দিক না, শুধুমাত্র রাজার যুদ্ধ জয় না, রাজার কাহিনী না, রাজার বিভিন্ন ধরনের যে অ্যাচিভমেন্ট, ঠিক আছে, সেগুলো শুধু না, তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রা, সাধারণ মানুষের জীবন সংগ্রাম, তাদের বিভিন্ন যে অভ্যাস, খাবারের অভ্যাস, পোশাক পরিচ্ছদের অভ্যাস, গান, তাদের আঞ্চলিক সঙ্গীত, আঞ্চলিক নৃত্য, নাটক ইত্যাদি সমস্ত কিছুকে নিয়ে যে ইতিহাস চর্চা, সেটার নাম হচ্ছে নতুন সামাজিক ইতিহাস, ঠিক আছে? এই নতুন সামাজিক ইতিহাসকে কি বলা হয়? সমস্ত ইতিহাসের জননী, সমস্ত ইতিহাসের জননী বলা হয় এই ইতিহাস চর্চাকে।
ঠিক আছে, তাহলে নতুন সামাজিক ইতিহাস আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, নতুন সামাজিক ইতিহাস। এরপরে আমরা নেক্সট টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা। এটাও খুব গুরুত্বপূর্ণ, 2 নম্বরের কোশ্চেনের জন্য। ঠিক আছে, এটা 2 মার্কসের কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। কেন? এই কোশ্চেন এরকম পড়তে পারে, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো? নিম্নবর্গীয় ইতিহাস চর্চা ওই নতুন সামাজিক ইতিহাস চর্চার একদম মানে সাজুজ্য আছে। ঠিক আছে, ওইটাই হচ্ছে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, যেখানে নিম্নবর্গীয় শ্রেণীর, একদম নিচুর তলার শ্রেণীর মানুষের কথা তুলে ধরা হয়েছে, সেটা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা। এই নিম্নবর্গীয় ইতিহাস চর্চা শুরু করেছিলেন রণজিৎ গুহ 1982 খ্রিস্টাব্দে। তিনি ভারতে এবং এই যে এশিয়াতে এই যে দক্ষিণ এশিয়াতে যে দেশগুলো, সেখানে প্রথমে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা শুরু হয়। এবং উনি 1980-র দশক থেকে, 1980, যদি এক্স্যাক্টলি আমি সালটা বলি, সেটা হচ্ছে 1982 খ্রিস্টাব্দে উনি প্রথম নিম্নবর্গীয় ইতিহাস চর্চা জনপ্রিয় করে তুলেছিলেন। এই জন্য ওনাকে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক বলা হয়। কাকে? রণজিৎ গুহকে, ডক্টর রণজিৎ গুহকে। এই যে সাবঅল্টার্ন বা নিম্নবর্গীয় ইতিহাস অধ্যয়ন বলতে সাধারণ মানুষের ইতিহাস অধ্যয়নকে বোঝায়। এই ধারাটি 1980 সালের দশক থেকে ভারত এবং দক্ষিণ এশিয়ার দেশগুলিতে জন্মগ্রহণ করেছে। ঐতিহাসিক রণজিৎ গুহর বইটার নাম হচ্ছে, এই বইগুলো দু একটা মনে রাখবে, যখনই তোমরা 2 মার্কসের কোশ্চেনের অ্যান্সার করবে, তখন কিছু কিছু ঐতিহাসিকদের নাম দাও। ধরো নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো, এই প্রশ্নটা তোমাদের 2 নম্বরে পড়েছে মাধ্যমিকে। তাহলে সেখানে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো, মানে কি বলতে কি বোঝায়, সেটা একটু সুন্দর করে লিখলে, তারপরে এই যে ইনফরমেশন গুলো দিলে যে 1980-র দশক থেকে এটা চর্চা শুরু হয়। কোথায় শুরু হয়? ভারত এবং দক্ষিণ এশিয়া দেশগুলিতে শুরু হয়। এবং কিছু কিছু ঐতিহাসিকের নাম, যেমন ধরো রণজিৎ গুহ, ঠিক আছে, তারপরে জ্ঞানেন্দ্র পাণ্ডে, গৌতম ভদ্র, দীপেশ চক্রবর্তী, সুমিত সরকার, ঠিক আছে, এই ঐতিহাসিকদের কিছু নাম দিলে এবং 2-একটা গ্রন্থের নাম দেবে, তাহলে কি হবে? উত্তরটা খুব সুন্দর হবে। ঠিক আছে, 2-একটা গ্রন্থের নাম দিলে উত্তরটা সম্পূর্ণ হবে, এবং পরীক্ষক যিনি খাতাটা দেখবেন তিনিও খুশি হবেন। তাহলে এই যে নিম্নবর্গীয় ইতিহাস চর্চা আমি অলরেডি আলোচনা করলাম। নিম্নবর্গীয় ইতিহাস চর্চা শুরু হয়েছে রণজিৎ গুহের, তার যে বইটা সিলেক্টিভ সাবঅল্টার্ন স্টাডিজ, এবং পার্থ চট্টোপাধ্যায় তার সাবঅল্টার্ন স্টাডিজ, এবং জ্ঞানেন্দ্র পাণ্ডের হিস্ট্রি অফ প্রেজুডিসেস, ঠিক আছে, সুমিত সরকার, দীপেশ চক্রবর্তী, গৌতম ভদ্র, এনারাও কিন্তু এই সাধারণ মানুষের যে ইতিহাস বা নিম্নবর্গীয় ইতিহাস, সেটা নিয়ে আলোচনা করেছেন। ঠিক আছে, নিম্নবর্গীয় মানে বুঝতে পারছো, নিম্নবর্গ। এতদিন পর্যন্ত ইতিহাস ছিল উচ্চবর্গের মানুষদেরকেই কিন্তু ফোকাস করা হতো ইতিহাসের মধ্যে, যে তাদের জীবনযাত্রা কিরকম, তারা কি সুন্দর জীবনযাপন করে, তাদের বিভিন্ন ধরনের ভূমিকা সমাজটা শুধুমাত্র তো উচ্চবর্গ নিয়ে না, নিম্নবর্গ, মধ্যবিত্ত সব মানুষই, নিম্ন মধ্যবিত্ত সব মানুষেরই অবদান আছে সমাজ গঠনে। ধরি আমরা যদি মনে করি যে সমাজ গঠনে কৃষক, শ্রমিক বা যারা লেবার কাজ করে ছোটখাটো, ঠিক আছে, ছোটখাটো অর্থে আমি সেই অর্থে বলছি না যে সবই কাজ ঠিক আছে, কিন্তু করে, তো তাদের কোনো অবদান নেই কি? তাদের কোনো অবদান নেই। স্বামী বিবেকানন্দের একটা কথা আছে যে কলকাতার ম্যাথররা যদি, তখনকার দিনে স্বামীজির কথা, তখন তো সেই এখনকার দিনের যে অত্যাধুনিক যে স্যানিটেশন সিস্টেম সেরকম তো ছিল না, তো তখনকার দিনে সেই খাটা পায়খানা, যেখানে প্রতিদিন চেম্বারকে পরিষ্কার করতে হতো, ঠিক আছে, তো স্বামীজি এক জায়গায় বলছেন যে একদিন যদি ম্যাথররা কাজ বন্ধ করে দেয় কলকাতায়, তাহলে পুরো কলকাতায় মড়ক তৈরি হয়ে যাবে। মড়ক বলতে মহামারী। তাহলে সেই মানুষগুলোর গুরুত্ব আছে, তাদের যে কাজটা আমরা সাধারণ চোখে কাজটাকে নিচু, ছোট, বড় এরকম দেখি, তো এটা দেখার কোনো কথাই নেই। তা তারা যদি কাজ বন্ধ করে দেয়, যতই উচ্চবর্গীয় মানুষ হোক, যতই অভিজাত হোক, তাদেরও কিন্তু রোগ জ্বালা হবে। ঠিক আছে, তাদেরও ব্যাকটেরিয়াটা দেখে, ব্যাকটেরিয়াগুলো যখন বা ভাইরাসটা যখন শরীরে প্রবেশ করবে, তারা কিন্তু দেখবে না যে ওর কাছে কত টাকা আছে, কত বড় লোক। বুঝতে পারছো? তাহলে এই যে নিম্নবর্গীয় শ্রেণী, তাদের যে সমাজের প্রতি, আমি উদাহরণের এই জন্যই বললাম বোঝানোর জন্য, যে তাদের যে অবদান সমাজে, তাদের যে অবদান, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাদের কাজটা কখনোই হীন বা হেয় করে দেখার বিষয় নয়। তাহলে কৃষকের কাজ চাষবাস করা, যেটা আমাদের মানে খাদ্য আমরা খাচ্ছি সেটা উৎপাদন করা। শ্রমিকের কাজ হচ্ছে বিভিন্ন কাজ করা, বিভিন্ন মানে প্রোডাক্ট তৈরি করা, যেগুলো আমরা বিভিন্ন সময়ে ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে তাদের যে অবদান, এই নিম্নবর্গীয় বা নতুন সামাজিক ইতিহাসে কিন্তু তাদের অবদানের কথাই কিন্তু স্বীকৃত পেয়েছে। ঠিক আছে, তাদেরকে স্বীকার করে নেওয়া হয়েছে। তাহলে নিম্নবর্গীয় ইতিহাস চর্চায় নিম্নবর্গীয় শ্রেণীর ইতিহাস আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা, এই ইনফরমেশন গুলো তোমরা মনে রাখবে। রণজিৎ গুহর সিলেক্টিভ স্টাডি, সাবঅল্টার্ন হিস্ট্রি পার্থ চট্টোপাধ্যায় সাবঅল্টার্ন স্টাডিজ, জ্ঞানেন্দ্র পাণ্ডের হিস্ট্রি অফ প্রেজুডিস, এরকম কিছু কিছু বই তোমরা মনে রাখবে। ঠিক আছে, এরপরে আমরা পরের টপিকে আসবো,
পরের টপিক হচ্ছে, আচ্ছা তার আগে আমি বলে দিই যে আমাদের যে 2027 তোমরা যারা ক্লাস করছো 2027 মাধ্যমিকের যে 2027 আগামী বছরের পরীক্ষা হতে চলেছে, তার আমরা উত্তরণ ব্যাচ লঞ্চ করেছি। ঠিক আছে, উত্তরণ ব্যাচ, এখানে সব সাবজেক্টের বিভিন্ন ধরনের এক্সপার্ট টিচার, ঠিক আছে, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন এক্সপার্ট টিচার তোমাদেরকে পড়াবেন। তোমরা খুবই উপকৃত হবে এবং খুব অল্প টাকাতে, মাসে শুধুমাত্র 250 টাকা। তোমরা দেখো, সাধারণত তোমরা যখন কোনো অন্য টিউশনে পড়তে যাও, এক একটা টিউশন, বর্তমানে যা টিউশনের যাতে ডিমান্ড, তাতে এক একটা টিউশন প্রায়, যদি স্পেশাল ব্যাচে পড়ো প্রায় 500 টাকা মিনিমাম একটা টিউশনে, একটা সাবজেক্টে স্পেশাল ব্যাচে। আর যদি বাড়িতে গিয়ে কাউকে পড়াতে হয় তাহলে মিনিমাম, আমার তো যা মনে হয় আইডিয়া, 2000 টাকা একটা সাবজেক্টে। কোনো টিচার যদি বাড়িতে গিয়ে তোমাদেরকে পড়ান 2000 টাকা, ঠিক আছে। তোমরা যদি ব্যাচে পড়ো তাও 500 টাকা। তাহলে কিন্তু আমাদের এখানে দেখো মাত্র 250 টাকায় সব সাবজেক্টের পড়ানো হবে। ঠিক আছে, সেখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন টিচার আছেন, তারা বিভিন্ন বিষয় পড়াবেন এবং সমস্ত তোমাদের যে সমস্যা, তোমাদের যে ডাউট আছে বিভিন্ন নিয়ে, সেগুলোকে ক্লিয়ার করে দেওয়া হবে, নোটস দেওয়া হবে, প্রতিটা চ্যাপ্টার শেষের পরে মক টেস্ট নেওয়া হবে, প্রতিটা চ্যাপ্টারের উপর টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, কোয়ালিটি নোট প্রতিটা সাবজেক্টে, যেমন ধরো আমার হিস্ট্রির যখনই 4 মার্কসের 8 মার্কসের বিভিন্ন নোটস দেওয়া হবে। ঠিক আছে, এবং প্র্যাকটিস হবে, কুইজের মতো হবে, জিজ্ঞাসা হবে তোমাদেরকে। তাহলে এই ব্যাচটা তোমরা অবশ্যই নেবে, তোমরা নেবে এবং তোমাদের বন্ধু বান্ধবীদেরকেও তোমরা শেয়ার করবে এই ভিডিওটা যারা দেখছো, এবং তোমরা বন্ধু বান্ধবীকে উৎসাহ দেবে যে এরকম একটা ব্যাচ লঞ্চ হতে চলেছে, অবশ্যই যোগদান করাটা উচিত আমার মনে হয়। কারণ এত বড় সুযোগ, এত ভালো সুযোগ, এটা কিন্তু পাওয়া যাবে না। এত কম টাকাতে সমস্ত সাবজেক্ট ঘরে বসে পড়তে পারবে, তোমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। লাইভ ক্লাস যদি করতে না পারো কোনো ব্যস্ততার কারণে, তাহলে সেটা রেকর্ডেড ভিডিও থাকবে, সেখান থেকে তোমরা বারবার দেখে নিতে পারবে। যদি কোনো ডাউট হয় ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে টিচারদের সঙ্গে। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা ব্যাচটা নেবে এবং তোমাদের বন্ধু বান্ধবী সবাইকে উৎসাহিত করবে এই ব্যাচটা নেওয়ার জন্য। ঠিক আছে, এবং 100% এই যে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগের জন্য, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে ক্রীড়া ইতিহাস বা খেলার ইতিহাস। ঠিক আছে, আমার হাতে লেখাটা একটু খারাপ, কিছু মনে করো না তোমরা, বোঝা যাচ্ছে নাকি? ঠিক আছে, খেলার ইতিহাস। এই যে ধরো খেলার ইতিহাস, বলো খেলার আবার ইতিহাস কি? ঠিক আছে, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা তোমাদের দাদা দিদিরা যারা 11-এ পড়ে, 11-12-এ, এবং 11-12-এ সাহিত্যের ইতিহাসে, বাংলা সাহিত্যের ইতিহাসে এখন এই সবগুলো রাখা হয়েছে। ঠিক আছে, বাংলা সাহিত্যের ইতিহাসে এই খেলার ইতিহাস, এই ইতিহাসগুলো রাখা হয়েছে। আগে যেমন এই রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এইসব ছিল, অনেক কনফিউজিং, এখন এগুলো নেই। খেলার ইতিহাস, সিনেমা চর্চার ইতিহাস এইসব আছে। তাহলে আমি যখন প্রথম টপিকটা আলোচনা করছিলাম নতুন সামাজিক ইতিহাস, সেখানে বলেছিলাম নতুন সামাজিক ইতিহাসকে কি বলা হয়েছে? ইতিহাসের, আধুনিক ইতিহাসের জননী। কেন না, সেখানে সমস্ত কিছুকে ঢোকানো হয়েছে, প্রবেশ করানো হয়েছে। এই যে খেলাধুলারও যে একটা ইতিহাস থাকতে পারে, খেলাধুলাও যে ইতিহাস চর্চার একটা অন্যতম অংশ হতে পারে, অন্যতম অংশ বিশেষ হতে পারে, সেটা আমরা বুঝতে পারি। কেন? যদি ধরো খেলাধুলা, আমি প্রথমে উদাহরণই বলছি, খেলাধুলা কিন্তু একটা জাতির সঙ্গে অন্য জাতির পারস্পরিক যে সম্পর্ক, সেটাকে নির্ধারণ করে। কিরকম? যেমন ধরো ক্রিকেট খুব জনপ্রিয় ভারতে, তাহলে ক্রিকেট নিয়ে উদাহরণ দিচ্ছি। ধরো ভারতের সঙ্গে কোনো একটা সিরিজ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হবে। ঠিক আছে, অস্ট্রেলিয়ার সঙ্গে কোনো সিরিজ খেলা হবে, তাহলে ভারত অস্ট্রেলিয়া খেলতে যাচ্ছে বা অস্ট্রেলিয়া হয়তো ভারতে খেলতে আসছে, তাতে বোঝা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সম্পর্কটা সুন্দর আছে, সুসম্পর্ক আছে। ঠিক আছে, আবার কোনো দেশের সঙ্গে হয়তো ভারতের কোনো বনিবনা নেই, খেলাধুলা হচ্ছে না। ঠিক আছে, তার মানে বোঝা যাবে যে রাজনৈতিক দিক দিয়েও কিন্তু ভারতের সঙ্গে ওই দেশটার যার সঙ্গে খেলাধুলা হচ্ছে না, তার সঙ্গে হয়তো সেরকম কোনো সুসম্পর্ক নেই, কিছু কিছু ক্ষেত্রে হয়তো অসন্তুষ্টি আছে। ঠিক আছে, তাহলে এইটা কি নির্ধারণ করে? আন্তর্জাতিক সম্পর্ককে নির্ধারণ করে। একটা জাতির সঙ্গে বা একটা দেশের সঙ্গে অন্য দেশের যে সম্পর্ক, সেটা কিন্তু নির্ধারিত হয় খেলাধুলা। এছাড়া খেলাধুলো কি করে? মানুষকে সামাজিকতা শেখায়। ধরো একটা ছেলে ছোট থেকে পড়াশোনা, শুধুই পড়াশোনা করে, সে বাড়িতে বসে পড়াশোনা করছে, শুধুই পড়াশোনা করে, বাড়ির থেকে বেরোয় না। আর একটা ছেলে পড়াশোনাও করে, সঙ্গে সঙ্গে প্রতিদিন হয়তো বিকেলে গ্রাউন্ডে গিয়ে খেলাধুলো করে, 2-4 জন বন্ধুর সঙ্গে মেলামেশা করে। তার যে সামাজিকতা, এবং যে ছেলেটা শুধু পড়াশোনা করেছে বাড়ির ভিতরে থেকে, তার সামাজিকতার যে দিকটা সম্পূর্ণ আলাদা হবে। তাহলে খেলাধুলো, তোমরা মাধ্যমিকে প্রবন্ধ রচনা পড়েছো যে ছাত্র জীবনে খেলাধুলার উপকারিতা, সেখানে অনেক পয়েন্ট তোমরা নিজেরাই জানো, আমার বলার প্রয়োজনই নেই, যে খেলাধুলো নেতৃত্ব শেখায়। খেলাধুলো করতে করতে একটা মানুষের মধ্যে যে নেতৃত্বের গুণ, নেতৃত্ব দেওয়ার যে গুণ, সেগুলো উঠে আসে।
এবং সে মানুষটা খুব সামাজিক হয়, সে খুব কম সময়ে একটা নতুন পরিবেশের সঙ্গে, নতুন মানুষজনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, নিজেকে মানিয়ে নিতে পারে। একটা নতুন পরিবেশে গিয়ে, ধরো তোমরা এখন মাধ্যমিক দিয়েছো, 11-12 হয়তো কোথাও বাইরে পড়তে গেলে বা কোনো হোস্টেলে থাকছো, সেখানে দেখবে কোনো ছেলে খুব সুন্দরভাবে মিলেমিশে যাচ্ছে অন্যদের সঙ্গে, কোনো একটা ছেলে পাচ্ছে না, সে আলাদা একাকী থাকছে। এইটা কখন তৈরি হয়? এই সামাজিকতার দিক থেকে। তাহলে এই নতুন সামাজিক ইতিহাস চর্চাতে কিন্তু খেলাধুলার একটা বিশেষ ভূমিকা আছে। এবং ব্যক্তি চরিত্র গঠনেও, ব্যক্তি চরিত্র একটা মানুষকে সম্পূর্ণরূপে গড়ে তুলতেও কিন্তু খেলাধুলার একটা বিশেষ ভূমিকা আছে। খেলাধুলা মানুষকে সামাজিকতা শেখায়, খেলাধুলা মানুষকে নেতৃত্ব দেওয়ার গুণ শেখায়। অতএব এই খেলাধুলোর ইতিহাসকে, ঠিক আছে, ক্রীড়া চর্চার ইতিহাসকে নতুন সামাজিক ইতিহাসে কিন্তু যুক্ত করা হয়েছে। ঠিক আছে, সেখানে ধরো এই যে 1980-র দশক থেকে সব এই যে নতুন সামাজিক ইতিহাস যে চর্চাগুলো, সেগুলো সবগুলোই ওই বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে, মানে 1950-এর পর থেকে, 1950-এর পর থেকে, বিশেষ করে বলা যেতে পারে 1960-70-এর দশক থেকে এগুলো আলোচনার বিষয় হয়েছে। 1960 থেকে 70-এর দশক থেকে, ঠিক আছে। তাহলে 1980-র দশক থেকে টনি মেসন, রিচার্ড হোল্ড এবং অন্যান্য ক্রীড়া ইতিহাস রচনাকে সমৃদ্ধ করেছেন। এই টনি মেসন এবং রিচার্ড হোল্ড প্রথম এই ক্রীড়া ইতিহাসকে সমৃদ্ধ করেছেন, ঠিক আছে। তারা ইতিহাস নতুন সামাজিক ইতিহাস চর্চার মধ্যে এই ক্রীড়া ইতিহাসকে যুক্ত করেছেন। এবং এই যে টনি মেসন ইনি দেখিয়েছেন যে কিভাবে যে খেলাধুলো, বিশেষ করে এই যে ক্রিকেট, ফুটবল, অলিম্পিক বা অন্যান্য আরো যেসব বিভিন্ন খেলা আছে, এই খেলাগুলো কিভাবে সাধারণ মানুষকে একটা দেশের মধ্যে যে একটা রাজ্যের সঙ্গে আরেকটা রাজ্যের যে সম্পর্ক, ঠিক আছে, একটা জাতীয়তা বোধ গড়ে তুলতে সাহায্য করে। যেমন ধরো জাতীয়তা বোধ বলতে আমার মনে পড়লো, এই বছর কোশ্চেনে পড়েছে, 2026-এ একটা কোশ্চেনে পড়েছে 1911 খ্রিস্টাব্দের গুরুত্ব। তাহলে 1911 খ্রিস্টাব্দে কি হয়েছিল? 1911 খ্রিস্টাব্দে আমরা জানি বঙ্গভঙ্গ রদ হয়েছিল একটা। 1911 খ্রিস্টাব্দে আরেকটা গুরুত্ব হচ্ছে যে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করা হয়েছিল। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান দল প্রথম শিল্ড, আইএফএ শিল্ড, সেটা জয়লাভ করেছিলেন মোহনবাগান দল, ঠিক আছে। ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে মোহনবাগান দল প্রথম আইএফএ শিল্ড জয় করেছিলেন। এইটা একটা জাতীয়তাবাদী ঘটনা একটা। এবং এই যে ঘটনাটা একজন এইভাবে উপস্থাপন করেছেন, যে একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এভাবে উপস্থাপন করেছেন, 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর, 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর 1905 খ্রিস্টাব্দে যে নরমপন্থী যে কালপর্ব, ঠিক আছে, আমরা জানি 1885 থেকে 1905 বা 1907 সুরাট বিচ্ছেদ, তোমরা জানো সুরাট বিচ্ছেদে কি হয়েছিল? নরমপন্থী চরমপন্থী ভাগ হয়ে গিয়েছিল। তাহলে এই যে দীর্ঘ 20 বছর, এটা 20 বছর, তো 20 বছরে যে জাতীয় কংগ্রেসের কার্যকলাপ কি ছিল? আবেদন নিবেদনমূলক নীতি। সেখানে ব্রিটিশ যে সরকার, তাকে বিভিন্নভাবে আবেদন করা হতো যে এটা আমাদেরকে দিন, ঠিক আছে, এটা এই সংস্কার দরকার। এই ধরনের যে নিবেদনমূলক নীতি, যেটা লাভ করেছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে, সেটা একটা ঘটনায় তার থেকে অনেক বেশি লাভ করেছিল এবং জাতীয়তাবাদের প্রসার ঘটেছিল। সেটা হচ্ছে 1911 খ্রিস্টাব্দের আইএফএ শিল্ড। 1911 খ্রিস্টাব্দের আইএফএ শিল্ড মোহনবাগানের এই ঘটনাটা, ওই যে স্বাধীনতা সংগ্রামী, এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না, তো উনি বলেছেন যে এই একটা ঘটনায় সমগ্র ভারতে কিন্তু জাতীয়তাবাদের প্রসার ঘটিয়েছিল, একটা ঘটনা, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারছি যে খেলাধুলোটা এমন যে এই একটা ঘটনায় পুরো 20 বছরের থেকে বেশি কাজ করেছে, 20 বছরের থেকে বেশি কাজ করেছে, ঠিক আছে। তাহলে এই জাতীয়তাবাদের প্রসারে, এছাড়া যে হিন্দু মেলা আছে, তোমরা পরবর্তীকালে পড়বে হিন্দু মেলা, আমি পড়াবো তোমাদেরকে। হিন্দু মেলা প্রতিষ্ঠা হয়েছিল এই কারণে যে ভারতে হিন্দুদের মধ্যে হিন্দুত্বকে প্রসার করা, এর সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদের প্রসার করা, দেশাত্মবোধের প্রসার করা। সেখানে যে বিভিন্ন ধরনের খেলা আছে, যেমন আগেকার দিনে পুরনো খেলা ছিল লাঠি খেলা, ঠিক আছে, লাঠি খেলা ছিল অন্যতম গুরুত্বপূর্ণ খেলা। সেই লাঠি খেলার মাধ্যমে জাতীয়তাবাদের প্রসার ঘটানো হতো, লাঠি খেলা, ঠিক আছে। এইভাবে হিন্দু মেলাও কিন্তু যখন মেলা সংগঠিত হতো চৈত্র সংক্রান্তিতে, সেখানে বিভিন্ন ধরনের খেলার কিন্তু আমরা উল্লেখ পাই, এবং যেগুলো ছিল জাতীয়তাবাদ বা দেশাত্মবোধ, এইটাকে জাগ্রত করা, ঠিক আছে। তাহলে ভারতের ক্ষেত্রে রামচন্দ্র গুহের যে বই আছে, এ কর্নার অফ এ ফরেন ফিল্ড, দি ইন্ডিয়ান হিস্ট্রি অফ এ ব্রিটিশ স্পোর্টস,
ঠিক আছে, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ বই রামচন্দ্র গুহের। এই বইটা দেখো, এ কর্নার অফ এ ফরেন ফিল্ড, দি ইন্ডিয়ান হিস্ট্রি অফ এ ব্রিটিশ স্পোর্টস। ঠিক আছে, যে ব্রিটিশরা ভারতে আসার পরে যে বিভিন্ন ধরনের খেলা শুরু হয়েছে, যেমন ধরো ক্রিকেট ভারতে ব্রিটিশরাই শুরু করেছে, ভারতে ফুটবল, ঠিক আছে, এই ধরনের খেলাগুলো ব্রিটিশ আমলে, ব্রিটিশ যুগে এই ধরনের খেলাগুলো আস্তে আস্তে আধিপত্য লাভ করছিল, এবং এই খেলাগুলোর মাধ্যমে কিন্তু ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের প্রসার ঘটেছিল। এছাড়া বরিয়া মজুমদারের, এইটা তো খুবই ইম্পর্টেন্ট বই, প্রায় এমসিকিউ বা এসিকিউ কোশ্চেনে পড়ে, মনে রাখবে, 22 ইয়ার্স টু ফ্রিডম, বরিয়া মজুমদার। ঠিক আছে, বরিয়া মজুমদারের 22 ইয়ার্স অফ ফ্রিডম, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বই। এছাড়া কৌশিক বন্দ্যোপাধ্যায়ের খেলা যখন ইতিহাস, খেলা যখন ইতিহাস, খেলা যখন ইতিহাস, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বই কৌশিক বন্দ্যোপাধ্যায়। এছাড়া বরিয়া মজুমদার এবং কৌশিক বন্দ্যোপাধ্যায়ের যৌথ একটা বই আছে ফুটবলের উপর, ঠিক আছে, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফুটবল, এইটা একটা দুজনের সম্পাদনা একটা বই আছে। এই বইগুলো সম্পর্কে ফুটবল, ক্রিকেট বা বিভিন্ন আরো যেসব খেলা আছে সেই খেলাগুলো সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে, তাহলে জল খেয়ে নি। তাহলে এই যে খেলা যখন ইতিহাস, কৌশিক বন্দ্যোপাধ্যায়, এবং এই বইগুলো তোমরা মনে রাখবে। তাহলে ক্রীড়ার ইতিহাসটা মোটামুটি বুঝতে পেরেছো? ঠিক আছে, কোনো ডাউট নেই? ঠিক আছে, এরপরে পরের টপিকে চলে আসছি, খাদ্যাভ্যাস ও রন্ধন প্রণালী ইতিহাস। ঠিক আছে, খাদ্যাভ্যাস ও রন্ধন প্রণালীর ইতিহাস, এটাও একটা গুরুত্বপূর্ণ। সেই নতুন সামাজিক ইতিহাস চর্চায় আমি বলেছি সমস্ত জিনিসকে প্রবেশ করানো হয়েছে, সমস্ত জিনিসকে জায়গা দেওয়া হয়েছে। তাহলে এই যে খাদ্যাভ্যাস, সাধারণ মানুষের খাদ্যাভ্যাস, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এই যে অ্যানাল স্কুল ইতিহাসবিদ, অ্যানাল স্কুল কত খ্রিস্টাব্দে? 1928 বা 1929। ঠিক আছে, তাহলে 1928-29 খ্রিস্টাব্দে যে অ্যানাল স্কুল, তাদের যে ঐতিহাসিক, যেমন ধরো লুসিয়ান ফেভার বা ফেব্রে, ঠিক আছে, মার্ক ব্লক, ফার্নান্দ ব্রদেল, এনারা অতীত সমাজ বোঝার জন্য খাদ্যের গুরুত্ব উল্লেখ করেছিলেন। যে খাদ্য, যেমন ধরো আমি প্রাচীন যুগে, প্রাচীন প্রস্তর যুগ, প্যালিওলিথিক এজ বলে, প্রাচীন প্রস্তর যুগে মানুষ কি খাবার তৈরি করতে পারতো না, মানে তারা ধান গম তখনো পর্যন্ত কিভাবে চাষ করা হবে তারা জানতো না। ঠিক আছে, তখন তারা কি করতো? খাদ্য সংগ্রাহক ছিল, তারা খাদ্য সংগ্রহ করতো। কি, কোথা থেকে? জঙ্গল থেকে। ঠিক আছে, বনে তারা খাদ্য সংগ্রহ করতো, বিভিন্ন গাছের ফল, মূল, পাতা তারা খেয়ে জীবন ধারণ করতো। ঠিক আছে, এবং তারা পশুকে মেরে তার মাংস খেত। এবং আমরা জানি প্রাচীন প্রস্তর যুগে আগুন আবিষ্কার হয়েছে, প্রাচীন প্রস্তর যুগে। তাহলে প্রাচীন প্রস্তর যুগে আগুন আবিষ্কার পরে তারা যখন পশু পাখি মারতো, সেটাকে আগুনে পুড়িয়ে ঝলসিয়ে তারা খেত। এইভাবে তারা খাদ্য সংগ্রহ করতো, খাদ্য উৎপাদক কিন্তু তখন তারা হয়নি। ঠিক আছে, তাহলে সেখানে গাছের ফল খেত, গাছের বিভিন্ন গাছের মূল খেত, পাতা খেত, ছাল খেত বিভিন্ন গাছের। তাহলে এইভাবে তারা খাদ্য সংগ্রহ করত। পরবর্তীকালে নব্যপ্রস্তর যুগে, নিউলিথিক পিরিয়ডের সময় তারা আস্তে আস্তে খাদ্য উৎপাদন করতে শুরু করলো। আমরা জানি মেহেরগড় সভ্যতায়, যেটা ভারতের প্রাচীন সভ্যতা, মেহেরগড় হরপ্পা সভ্যতার মানে পূর্বসূরি বলা হয় মেহেরগড়কে। মেহেরগড় সভ্যতাতে আমরা কিন্তু প্রথম কৃষিক্ষেত্রের নিদর্শন পাওয়া গেছে, কৃষিক্ষেত্র। তখন মানুষ আস্তে আস্তে জব, ভুট্টা, বার্লি, গম, ধান আস্তে আস্তে ধীরে ধীরে এটা, ঠিক আছে, উৎপাদন করতে শুরু করলো। তারা তখন উৎপাদন করতে শুরু করলো, তারা তখন পশুপালন করতে শুরু করলো। তাহলে পশুপালন করে সেই পশুর দুধ, যেমন ধরো তখনকার দিনে গরু, ভেড়া, মোষ, এই ধরনের তারা পশুপালন করতে শুরু করলো। তাহলে তখন তারা খাদ্য উৎপাদক হলো। এই যে খাদ্যের যে দেখো ধীরে ধীরে বিবর্তন হচ্ছে, প্রাচীন প্রস্তর যুগে তারা খাদ্য উৎপাদন করতে পারতো না, তারা খাদ্য সংগ্রহ করতো বন জঙ্গল থেকে, পশুর মাংস সংগ্রহ করতো। পরবর্তীকালে খাদ্য উৎপাদন করতে শুরু করলো, রন্ধন প্রণালী এলো। তাহলে এই যে বিবর্তনটা, এবং পরবর্তীকালে একটা দেশের সঙ্গে একটা দেশের যোগাযোগ হচ্ছে। আমরা যখন যানবাহন ও যোগাযোগের ইতিহাস পড়ব, দেখবো যে বিভিন্ন ধরনের জলপথে, স্থলপথে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে। তাহলে একটা দেশের খাদ্য আরেকটা দেশে যাচ্ছে। ঠিক
ঠিক আছে? তাহলে এই যে খাদ্যের যে বিভিন্ন রকমের বিবর্তন, এইটা কিন্তু প্রথম এনারা তুলে ধরেছিলেন, ঠিক আছে? লুসিয়ান ফ্রেবার, মার্ক ব্লক, এবং এইটা থেকে একটা মানুষের, সাধারণ মানুষের বা একটা জাতি বা একটা দেশের মানুষের কিন্তু ইতিহাস সম্পর্কে জানা যায়, তাদের রুচি সম্পর্কে জানা যায়। আর শুধুমাত্র তাই নয়, বিভিন্ন দেশের যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশের উপর খাদ্যের কিন্তু বিরাট ভূমিকা আছে। যেমন ধরো ঠান্ডা জায়গার মানুষেরা গরম খাবার পছন্দ করে, তারা তো নিশ্চয়ই খুব ঠান্ডা খেতে পারবে না, ঠিক আছে? তারা গরম খাবার পছন্দ করে। আবার গরমের জায়গার মানুষেরা তারা ঠান্ডা জাতীয় খাবার পছন্দ করে। যখন দেখবে গ্রীষ্মকাল আসবে, এই তো গ্রীষ্মকাল প্রায় পড়তেই শুরু করে দিয়েছে, গরম। তাহলে এখন আমরা কি গরম খাবার সবসময় খাবো? এখন সবসময় কি চা খাবো? এখন কোল্ড ড্রিঙ্কস খাবো, ঠিক আছে? আবার যখন ধরো খুব ঠান্ডা পড়েছিল, ঠান্ডা পড়ার সময় দেখবে আমরা প্রায় ঘন ঘন গরম জিনিস, গরম চা, হ্যাঁ, গরম কিছু খাবো। তাহলে এই যে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে কিন্তু খাদ্যের একটা বিশেষ ভূমিকা আছে, ঠিক আছে? তারপরে সেইখানকার উৎপাদন, যেখানে যে জিনিসটা বেশি উৎপাদিত হয় সেই জিনিসটা একটা খাবারের মধ্যে বেশি প্রবণতা পাওয়া যায়। যেমন ধরো আমরা উদাহরণ দিলে বুঝতে পারবে, কেরালাতে আমরা সরষের তেলের তরকারি খাই, কেরালাতে নারকেল তেলের তরকারি খায়। কেরালার মানুষ নারকেল তেলের তরকারি খায়। অবাক লাগছে? অবাকের কিছু নেই, অসুবিধা নেই, তোমার আমাদেরও খেলে অভ্যাস হয়ে যাবে। তো যাই হোক, কিন্তু এই যে যেখানে যেটা বেশি পাওয়া যায়, ঠিক আছে, তাহলে ওখানে নারকেল বেশি পাওয়া যায়, ওখানে নারকেল থেকে তেল বানিয়ে নারকেল তেলে তরকারি করে। এই যে বিভিন্ন জায়গার যে বিভিন্ন ধরনের খাবার, সেটা কিন্তু বিভিন্ন জাতি বা বিভিন্ন দেশের মানুষের যে ইতিহাস, ঠিক আছে, তাদের যে জীবনযাত্রা, সেটাকে কিন্তু তুলে ধরে। তাহলে এখানে কিছু গুরুত্বপূর্ণ আছে। কেকের দেশ যেমন ওটস পাওয়া যায় স্কটল্যান্ডে বেশি, তাহলে সেখানে কেক তৈরি হয়। এই কেকের দেশ কাকে বলা হয়? স্কটল্যান্ডকে। এটা মাঝে মাঝে পরীক্ষায় পড়ে, ঠিক আছে? কেকের দেশ বলা হয় স্কটল্যান্ডকে। তারপরে আলু, ভারতে আলু কারা নিয়ে এসেছিল? পর্তুগিজরা। ভারতে আলু নিয়ে এসেছিল, ঠিক আছে? পুরোটা লিখছি না, তাহলে তোমরা লিখে নাও। তাহলে পর্তুগিজরা প্রথম, আমি সরে যাচ্ছি, ঠিক আছে? পর্তুগিজরা প্রথম আলু নিয়ে এসেছিল ভারতে, এবং এই যে স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়, ঠিক আছে? তাহলে এইভাবে বিভিন্ন সময়ে যে খাবারের যে পরিবর্তন, সেটাই কিন্তু খাদ্যাভ্যাস বা রন্ধন প্রণালী ইতিহাসের মধ্যে উল্লেখযোগ্য। এরপর ভারতের ক্ষেত্রে এই যে কেটি আচায়ার একটা বই আছে, এটা খুব ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান ফুড এ হিস্টোরিক্যাল কম্পেনিয়ন, ঠিক আছে? এই বইটাতে আমি যে কথাগুলো বললাম, সেই কথাগুলো এই বইটাতে লিপিবদ্ধ আছে, যে প্রাগৈতিহাসিক কাল থেকে আধুনিক যুগ পর্যন্ত ভারতীয় খাদ্যাভ্যাসের সম্পূর্ণ পরিসর এবং ইতিহাস তুলে ধরা হয়েছে। আমি এই যে প্রাচীন প্রস্তর যুগ থেকে যেভাবে বোঝানোর জন্য উদাহরণস্বরূপ বললাম তোমাদেরকে, উদাহরণ দিয়ে, যেমন ধরো প্রাচীন প্রস্তর যুগে খাদ্য সংগ্রাহক ছিল মানুষ, খাদ্য সংগ্রহ করতো। নব্যপ্রস্তর যুগে তারা যখন কৃষিকাজ শুরু করলো, তখন তারা খাদ্য উৎপাদন করতে শুরু করলো, খাদ্য শস্য উৎপাদন করতে শুরু করলো। তারপরে খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তন এলো। এরপরে যদি এরকম ভাবে এসছে, এরপরে যদি বৈদিক যুগ ধরি, বৈদিক যুগে তারা গরুর থেকে উৎপাদিত খাবারের উপর বেশি জোর দিত, এবং ঘি, দুধ, দই, ঠিক আছে? তাহলে এই বৈদিক যুগে যেহেতু গরু ছিল তাদের প্রধান একটা উৎস, তাহলে সেখানে তারপরে মোগল যুগে খাবারের মধ্যে বিভিন্ন পরিবর্তন এসেছে। যখন ব্রিটিশরা ভারতে এলো, তখন আবার খাবারের মধ্যে বিভিন্ন পরিবর্তন এসেছে। এখন তো আমরা রেস্টুরেন্টে গেলে বিভিন্ন ধরনের খাবার অর্ডার করি, ইটালিয়ান, মাঞ্চুরিয়ান, চাইনিজ, ঠিক আছে? তাহলে এই যে আমাদের রুচিতে, মানে খাবারের যে রুচিতে পরিবর্তন এসেছে, এটাও কিন্তু ইতিহাস চর্চার একটা বিবর্তন বা ধারাকে তুলে ধরে, ঠিক আছে? তার মানে আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা এখন আর সেই একটা জায়গায় সীমাবদ্ধ বা একটা জায়গার মধ্যে আবদ্ধ কোনো একটা জাতি না। আমাদের মধ্যে যে উদারতা, সেটাও কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। তাহলে এই যে প্রাগৈতিহাসিক কাল থেকে আধুনিক যুগ পর্যন্ত যে ভারতীয় যে খাদ্যাভ্যাস ভারতীয়দের, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে কেটি আচায়ার বই, ঠিক আছে? তাছাড়া আরেকটা হচ্ছে বাঙালিদের ক্ষেত্রে অধ্যাপক নিহাররঞ্জন রায়ের একটা বই আছে, বাঙালির ইতিহাস বলে। এই নিহাররঞ্জন রায়ের বইটার নাম কি? বাঙালির ইতিহাস, নিহাররঞ্জন রায়, ঠিক আছে? তাহলে এই বইটা যখন স্থানীয় ইতিহাস পড়বো, স্থানীয় লোকাল হিস্ট্রি, তখন এই বইটা আবার আসবে। এই যে নিহাররঞ্জন রায়ের যে বই আছে বাঙালির ইতিহাস, সেই বাঙালির ইতিহাস চর্যাপদের যুগ থেকে। আমরা জানি বাংলার প্রথম সাহিত্যিক নিদর্শন কোনটা? চর্যাপদ, ঠিক আছে? চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার প্রথম সাহিত্যিক নিদর্শন, ঠিক আছে? এই চর্যাপদের সময়কাল থেকে এবং চর্যাপদ গ্রন্থ থেকে বা পরবর্তী যে প্রাচীন গ্রন্থ আছে, বাংলা ভাষার প্রাচীন গ্রন্থ, সেখানে বাঙালিদের যে খাদ্যের যে ধরন, সেটাকে তুলে ধরা হয়েছে। বাঙালির যে বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস ও রন্ধন প্রণালী, তার বিবরণ সংগ্রহ করা হয়েছে।
এই যে ইনফরমেশনগুলো, তথ্যগুলো দিচ্ছি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখবে, ঠিক আছে? মনে রাখবে, বা এখান থেকে যে আমি বলছি তখন নোট করে নিতে পারো, ঠিক আছে? তাহলে এই যে অধ্যাপক নিহাররঞ্জন রায়ের যে চর্যাপদের গ্রন্থ বা তার অন্যান্য যে প্রাচীন গ্রন্থ আছে, সেখানে উনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে বাঙালিদের মধ্যে খাদ্যাভ্যাসের যে পরিবর্তন এসেছে, বিভিন্ন ধরনের যে রূপান্তর এসেছে এবং রন্ধন প্রণালীর যে পরিবর্তন এসেছে, সেইটা উনি এই বাঙালির ইতিহাস বইয়ে তুলে ধরেছেন, ঠিক আছে? এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যে রসগোল্লা আবিষ্কার, এটা তোমাদের অনেক বইয়ে আছে। রসগোল্লা আবিষ্কার এটা একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার বাঙালিদের খাদ্য চর্চার ইতিহাসে। রসগোল্লা আবিষ্কার, কে রসগোল্লা আবিষ্কার করেছিলেন? হারাধন ময়রা। রসগোল্লা আবিষ্কার, ঠিক আছে? রসগোল্লা আবিষ্কার কে করেছেন? হারাধন ময়রা। কোথায়? নদিয়া জেলার ফুলিয়া, নদিয়া জেলার ফুলিয়া গ্রামে, ঠিক আছে? নদিয়া জেলার ফুলিয়া গ্রামে রসগোল্লা আবিষ্কার, এটা লিখে নাও, এটা আমি সরে যাচ্ছি একটু, এটা লিখে নাও। রসগোল্লা আবিষ্কার করা হয়েছিল, ঠিক আছে? এবং এই যে রসগোল্লা আবিষ্কারের উপর একটা গবেষণা গ্রন্থ আছে, সেটা হচ্ছে কার লেখা? হরিপদ ভৌমিকের। এখানে লিখছি, হ্যাঁ, এখানটা লিখছি, হরিপদ ভৌমিকের একটা বই আছে রসগোল্লা আবিষ্কার পর, রসগোল্লা জগৎ মাতানো আবিষ্কার, দাঁড়া, রসগোল্লা জগৎ মাতানো, বাংলার জগৎ মাতানো আবিষ্কার। আমি বলছি, বা এটা একটু না বুঝতে পারলে লিখে নাও, হ্যাঁ? রসগোল্লা বাংলার জগৎ মাতানো, এটা মাতানো আবিষ্কার, বাংলার জগৎ মাতানো। এটা একটু ভালো করে লিখি, জগৎ মাতানো আবিষ্কার, ঠিক আছে? হরিপদ ভৌমিকের। এটা হচ্ছে প্রথম রসগোল্লা। এটা কিন্তু গুলিয়ে ফেলবেন না নামটা, ঠিক আছে? রসগোল্লা আবিষ্কার করেছেন হারাধন ময়রা, নদিয়া জেলা ফুলিয়া গ্রামে। এবং এই রসগোল্লা আবিষ্কারের উপর যিনি বই লিখেছেন তার নাম হচ্ছে হরিপদ ভৌমিক। বইটার নাম হচ্ছে রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার, ঠিক আছে? ঠিক আছে। এরপরে পরবর্তীকালে বাগবাজারে, কলকাতার বাগবাজারে নবীনচন্দ্র নবীনচন্দ্র দাস ইনি স্পঞ্জ রসগোল্লা আবিষ্কার করেন। স্পঞ্জ রসগোল্লা, একদম স্পঞ্জের মতো খেতে, নরম তুলতুলে, সেই স্পঞ্জ রসগোল্লা উনি আবিষ্কার করেন। তাহলে এটাই হচ্ছে খাদ্যাভ্যাস বা রন্ধন প্রণালী ইতিহাস। এইখানে কিন্তু 2 মার্কসের এরকমও পড়তে পারে যে প্রাকৃতিক পরিবেশ কিভাবে খাদ্যাভ্যাস বা রন্ধন প্রণালীকে প্রভাবিত করে, ঠিক আছে? সেটাও আমি আলোচনাতে বলে দিলাম। তাহলে এই পয়েন্টগুলো এটাতে মনে রাখবে, ঠিক আছে? এরপরে আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। যদি কিছু ডাউট থাকে অবশ্যই বলবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এরপরে হচ্ছে পোশাক ও পরিচ্ছদের ইতিহাস, ঠিক আছে? পোশাক ও পরিচ্ছদের ইতিহাস, এখানেও কিন্তু আমি যদি বলি প্রথমে একদম প্রাচীন প্রস্তর যুগ থেকে, ধরো প্রাচীন প্রস্তর যুগে মানুষ সেরকম কিছুই পড়তো না, ঠিক আছে? তারা যেহেতু বনে জঙ্গলে একটা যাযাবর জীবনযাপন করতো, তারা তাদের লজ্জা নিবারণের জন্য তারা মূলত গাছের ছাল, গাছের পাতা, বড় বড় যে পাতা, গাছের পাতা এবং পশুর ছাল তারা ব্যবহার করতো লজ্জা নিবারণের পোশাক হিসাবে, ঠিক আছে? পরবর্তীকালে, তাহলে এটা কিন্তু খুব পুরনো আমি কথা বলছি, ঠিক আছে? প্রাচীন প্রস্তর যুগ বা তারও আগে, বা এই যে প্রস্তর যুগের সময় তারা মানুষ সেখানে তারা শুধুমাত্র গাছের ছাল, গাছের পাতা, তারপরে পশুর ছাল তারা ব্যবহার করতো লজ্জা নিবারণের জন্য পোশাক হিসেবে, ঠিক আছে? পরবর্তীকালে যখন আস্তে আস্তে সিল্ক, ঠিক আছে, সুতো আবিষ্কার হলো, সিল্ক আবিষ্কার হলো, আমরা জানি এটা 1 মার্কস কোশ্চেনে পড়ে। প্রথম কোথায় সিল্ক আবিষ্কার হয়েছিল? চীনে প্রথম সিল্ক আবিষ্কার হয়েছিল, ঠিক আছে? সিল্ক আবিষ্কার হয়েছিল। তাহলে চীনে
তারপরে তারা আস্তে আস্তে কি করলো, বয়ন করতে শুরু করলো, ঠিক আছে, উইভিং করতে শুরু করলো তারা। এরপরে তারা নতুন নতুন পোশাক তৈরি করতে শুরু করলো। এইভাবে আস্তে আস্তে পোশাক পরিচ্ছদের মধ্যে কিন্তু পরিবর্তন এসেছে। পরবর্তীকালে যদি আমরা হরপ্পা সভ্যতার ক্ষেত্রে দেখি, সেখানে আমরা দুই ধরনের পোশাকের উল্লেখ আছে, ঊর্ধ্বাঙ্গ এবং নিম্নাঙ্গ। ঠিক আছে, ঊর্ধ্বাঙ্গ মানে শরীরের কোমর থেকে উপরের দিকের যে পোশাক, সেটাকে শরীরটাকে ঢাকা দেওয়া, এবং নিচের দিকের, ঠিক আছে, নিচের কোমরের থেকে নিচ দিকে শরীরের অঙ্গগুলোকে ঢাকা দেওয়ার জন্য পোশাক ব্যবহার হতে শুরু করে। এরপরে বৈদিক যুগে দেখলে সেখানে ধুতি বা উত্তরীয় টাইপের, উত্তরীয় মানে শরীর গায়ে এক ধরনের চাদর, উত্তরীয় টাইপের পোশাকের দেখা যায়। এরপরে আবার একটা জিনিস মাথায় রাখবে যে একই সময় কিন্তু উচ্চবর্গীয় শ্রেণীর পোশাক আর একই সময় নিম্নবর্গীয় শ্রেণীর পোশাক কিন্তু এক ছিল না, ঠিক আছে। পরবর্তীকালে ধরো যখন মোগলরা ভারতে এসেছে, তো সেখানে তখনকার পোশাকের মধ্যে আবার বিবর্তন এসেছে। আবার ব্রিটিশ আমলে যখন ভারতীয়রা, বিশেষ করে বাঙালিরা, তাদের পোশাকের মধ্যে পরিবর্তন এসেছে। এমনকি এটা বলা হয়ে থাকে যে অন্যান্য জায়গার মানুষদেরকে দেখে বোঝানো যেত, পোশাক দেখে বোঝানো যেত যে তারা এই জায়গা থেকে উঠে এসেছে, বা এই জায়গার মানুষ, বা এই জাতির মানুষ, ঠিক আছে, এই ধর্মের মানুষ। কিন্তু বাঙালিকে দেখে বোঝা যেত না। বাঙালির যখন ব্রিটিশ, তোমরা এর পরের চ্যাপ্টারে যে হুতুম পেঁচা নকশা আছে কালীপ্রসন্ন সিংহের, সেটা যখন পড়াবো তখন দেখবে বাবু কালচারের কথা বলা আছে। এই বাঙালি বাবুরা কিন্তু দেখে বোঝা যেত না এরা বাঙালি নাকি ইংরেজ। কোট, বুট, স্যুট, টাই এইসব পড়তে অভ্যস্ত ছিল, এদেরকে দেখে বোঝা যেত না এরা বাঙালি বলে, ঠিক আছে। তাহলে এই যে পোশাক পরিচ্ছদের মধ্যে যে বিবর্তন, সেটা কিন্তু দেখানো হয়েছে। এই যে রবার্ট রস তার যে ক্লথিং এ গ্লোবাল হিস্ট্রি, এটা বইটা মোটামুটি ইম্পর্টেন্ট, মনে রাখবে। রবার্ট রসের ক্লথিং অ্যান্ড গ্লোবাল হিস্ট্রি গ্রন্থে বর্ণনা করেছেন কিভাবে ইউরোপে, উত্তর আমেরিকায় সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক আদর্শ পশ্চিমা পোশাক গ্রহণের জন্য একটি প্রেরণা যোগায়, ঠিক আছে, অর্থনৈতিক শক্তি। এই যে তাহলে এই রবার্ট রসের যে এই বইটাতে কি বলা হয়েছে, যে ইউরোপ এবং উত্তর আমেরিকায় যে পোশাকের যে বিভিন্ন ধরনের গ্রহণের যে প্রেরণা বা পরিবর্তন, সেটা কোন কোন ক্ষেত্রগুলোকে, কোন কোন দিকগুলোকে প্রভাবিত করেছে, সাংস্কৃতিক দিককে, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিককে প্রভাবিত করেছে, ঠিক আছে, রোনাল্ড রসের। এবং ভারতীয়দের ক্ষেত্রে 1950 সাল থেকে ভারতীয় পোশাক পরিচ্ছদের ইতিহাস নিয়ে প্রামাণিক গ্রন্থ লেখা হয়েছে। তাহলে 1950 দশক, আমি বললাম না যে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকেই মোটামুটি এই ইতিহাস চর্চাগুলো প্রাধান্য পেয়েছে। তাহলে 1950-এর পর থেকে ভারতীয় পোশাক পরিচ্ছদের ইতিহাস নিয়ে প্রামাণিকভাবে লেখা শুরু হয়েছে। এখানে একটা উল্লেখযোগ্য আলোচনা হচ্ছে যে ব্রাহ্মিকা ধরন, শাড়ি পরার ব্রাহ্মিকা ধরন। আগেকার দিনে নারীরা কিভাবে শাড়ি পরতো, সেই সত্যজিৎ রায়ের যে পথের পাঁচালী সিনেমা আছে, দুর্গা আছে, দুর্গার মতো একটু উপর দিকে, প্রায় হাঁটু থেকে একটু নিচে, পায়ের তল পর্যন্ত না, সেই রকম ভাবে শাড়ি পরার প্রচলন ছিল। এবং কিন্তু পরবর্তীকালে যে সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদা নন্দিনী দেবী, তিনি প্রথম একটু অন্য ধরনের শাড়ি পরার প্রচলন করলেন। এবং তাকে দেখে যে ব্রাহ্ম সমাজের বিভিন্ন নেতাদের যারা স্ত্রী ছিলেন, যে সহধর্মিনীরা, তারা ওইভাবে শাড়ি পরার প্রচলন, বাংলায় শাড়ি পরার প্রচলন শুরু করলেন। সেই থেকে এই শাড়ি পরার প্রচলনটার নাম হয়ে গেল ব্রাহ্মিকা স্টাইল, ঠিক আছে, ব্রাহ্মিকা ধরন, ব্রাহ্মিকা। যে এখনকার বর্তমানে নারীরা যেভাবে শাড়ি পরেন, সেটা শুরু হয়েছিল ঠাকুর বাড়ি থেকে। জোড়াসাগর ঠাকুর পরিবারের সত্যেন্দ্রনাথ ঠাকুর, আমরা প্রথম জানি আইসিএস পরীক্ষাতে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন, ঠিক আছে, প্রথম সিভিল সার্ভেন্ট। তাহলে সত্যেন্দ্রনাথ ঠাকুর, তার স্ত্রী জ্ঞানদা নন্দিনী দেবী প্রথম এই শাড়ি পরার ধরনটা নিয়ে এলেন। এবং তার কাছ থেকে সেই ধরনটা দেখে অন্যান্য ব্রাহ্ম সমাজের নেতারা, যেহেতু আমরা জানি যে দেবেন্দ্রনাথ ঠাকুর একজন ব্রাহ্ম নেতা ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর একজন ব্রাহ্ম সমাজের একজন অন্যতম সদস্য ছিলেন, তাহলে ঠাকুর পরিবারের ব্রাহ্ম সমাজের একটা বা ব্রাহ্ম ধর্মের একটা প্রচলন ছিল। তাহলে ব্রাহ্মণ নেতাদের যাতায়াত ছিল, এবং তারাও যেতেন ব্রাহ্মদের যে উপাসনা গৃহ, ঠিক আছে, কলকাতায় আছে, তাহলে সেখান থেকে তাদের মধ্যেও কিন্তু এই ধরনটা প্রচলিত হতে থাকে। তাহলে এই যে ব্রাহ্মিকা ধরন, শাড়ির ব্রাহ্মিকা ধরন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এছাড়া উল্লেখযোগ্য বইয়ের মধ্যে মলয় রায়ের দি ইভলিউশন অফ ক্লথস অ্যান্ড ফ্যাশন ইন বেঙ্গল, এই যে বাঙালিদের যে মলয় রায়ের যে বই আছে, দ্য ইভলিউশন অফ ক্লথস অ্যান্ড ফ্যাশন ইন বেঙ্গল, ঠিক আছে, বাংলাতে যে
ক্লথ পোশাক এবং পরিচ্ছদের যে ইভ্যালুয়েশন বিবর্তন, ঠিক আছে, সেইটা উনি একটা সামগ্রিক বাঙালিদের পোশাক ও পরিচ্ছদ নিয়ে, এটা পরিচ্ছদ হবে, পোশাক হয়ে গেছে, বাঙালিদের পোশাক পরিচ্ছদ সম্পর্কে একটি সামগ্রিক ধারণা দিয়েছেন মলয় রায়, ঠিক আছে। এই বইটা একটা ইম্পর্টেন্ট বই পোশাক পরিচ্ছদের ইতিহাস নিয়ে। তাহলে পোশাক পরিচ্ছদের ইতিহাসে আমি এরপরে আলোচনা করবো যে প্রাকৃতিক পরিবেশ পোশাক পরিচ্ছদের ইতিহাসকে কিভাবে প্রভাবিত করে, ঠিক আছে, কিভাবে প্রভাবিত করে সেটা নিয়ে আলোচনা আমি এখন করব। সেটা হচ্ছে দেখো প্রাকৃতিক পরিবেশ এরপরে কিভাবে বিবর্তন হয়েছে একদম প্রথম থেকে প্রাচীন প্রস্তর যুগ থেকে একদম বর্তমান যুগ পর্যন্ত সেটা দেখানো হলো, সেটা আমি বললাম। এরপর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, ধরো ঠান্ডার জায়গা, শীত প্রধান জায়গাতে মানুষ কিন্তু এই সুতির যে পাতলা একটা ফতুয়া টাইপের জামা সেরকম পরবে না, ঠিক আছে, পাতলা ধরনের পরবে না, সেখানে শীত বস্ত্র লাগবে মোটা মোটা, যাতে ঠান্ডাটাকে আটকে রাখতে পারে, ঠিক আছে। কিন্তু আবার ধরো খুব গরম, ভীষণ গরম, সেখানে নিশ্চয়ই মোটা কেউ সোয়েটার, কোট, জ্যাকেট, ঠিক আছে, এইরকম ধরনের পোশাক পরবে না। তাহলে প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুব প্রভাবিত করে এই পোশাক পরিচ্ছদকে, ঠিক আছে। যেমন ধরো ভারতও গ্রীষ্মপ্রধান দেশ মোটামুটি, তাহলে সেই ক্ষেত্রে ভারতের মানে বেশিরভাগটা, আমি জম্মু কাশ্মীর বা লাদাখ বলছি না ওই দিকটা, তাহলে ঠান্ডার ওই দিকটা বলছি না, কিন্তু মোটামুটি আমরা বাঙালিদের আমাদের গ্রীষ্মপ্রধানই 2 মাস বড় জোর শীতকাল, ঠিক আছে। তাহলে এই সময় আমরা কিন্তু খুব হালকা ধরনের পোশাক পরিচ্ছদ ব্যবহার করি, কিন্তু খুব ঠান্ডা, যদি ধরো রাশিয়ার উত্তর সীমানা মানে উত্তর দিক রাশিয়ার বা অন্যান্য যেসব ঠান্ডার জায়গা আছে সব সময় বরফ পড়ে, সাইবেরিয়া, ঠিক আছে, সেখানের মানুষ কিন্তু হালকা পোশাক পরবে না, সব সময় তারা পুরো শরীরটাকে গরম কাপড়ের মধ্যে একদম আচ্ছাদিত করে রেখেছে, ঠিক আছে। তাহলে এই যে প্রাকৃতিক পরিবেশ, ভৌগোলিক পরিবেশ কিন্তু পোশাক পরিচ্ছদকে খুবভাবে প্রভাবিত করে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে মলয় রায়ের এই বইটা ইম্পর্টেন্ট পোশাক পরিচ্ছদের ইতিহাসে। এছাড়াও আমরা এখান থেকে আরেকটা উল্লেখযোগ্য বই বলতে পারি, যেটা যে ব্রাহ্মিকা ধরন জানা গেছে, এটা চিত্রাদেব বলে একজন ঐতিহাসিক আছেন, তিনি লিখেছেন ঠাকুরবাড়ির অন্দরমহল, ঠিক আছে। সেখান থেকে এই ব্রাহ্মিকা, ঠাকুরবাড়ির অন্দরমহল, সেখান থেকে এই ব্রাহ্মিকা ধরন বা সেখানকার জোড়াসাগর ঠাকুর পরিবারের মেয়েদের যে পোশাক পরিচ্ছদের যে পোশাক পরিচ্ছদ পরার যে ধরন, স্টাইল আর কি, ঠিক আছে, সেটা তিনি তুলে ধরেছেন। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি আলোচনা করা হলো। এরপরে আমরা নেক্সট টপিকে চলে আসবো। এবার হচ্ছে স্থানীয় ইতিহাস, যেটা আমি বলছিলাম স্থানীয় ইতিহাস বা লোকাল হিস্ট্রি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ভারতে আগে ভারতীয়দের মধ্যে ইতিহাস রচনার ধারা কিন্তু ছিল না। ইতিহাস রচনার যে একটা সিস্টেমেটিক যে একটা ধারা আছে, ঠিক আছে, সেটা কিন্তু ভারতীয়দের মধ্যে ছিল না। যখন আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন, তার সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা আসেন, তাদের মাধ্যমেই কিন্তু ভারতীয়রা ইতিহাস রচনা সম্পর্কে জানতে পারে। বিশেষ করে যে কালানুক্রমিক ইতিহাস রচনা, কালানুক্রমিক বলতে যে সাল অনুযায়ী পরপর খুব সাজানোভাবে ইতিহাস রচনা, এটা কিন্তু আলেকজান্ডারের ভারত আক্রমণের পর থেকে কিন্তু হয়েছে। কিন্তু তারপরেও কিন্তু বেশ কয়েক দশক বা কয়েক শতক সময় লেগেছে। আমরা প্রথম যেটা জানতে পারি সেটা হচ্ছে রাজতরঙ্গিনী বলে একটা কাশ্মীরের ইতিবৃত্ত, সেটা 1148 খ্রিস্টাব্দে, হ্যাঁ 48 ঠিক 1148 খ্রিস্টাব্দে কলহনের রাজতরঙ্গিনী, আচ্ছা এখানে লেখা আছে, আমার লেখার দরকার নেই, রাজতরঙ্গিনী 1148 সালে প্রকাশিত হয়। কাশ্মীরের ব্রাহ্মণ কলহনের সংস্কৃত শ্লোকে রচিত আদি ভারতের একটি ঐতিহাসিক ঘটনাবলীর ইতিহাস। লাইনটা কমপ্লিট হয়নি, ঘটনাবলীর ইতিহাস। এইটা কি, এই রাজতরঙ্গিনীটা কি? রাজতরঙ্গিনী হচ্ছে কাশ্মীরের ইতিবৃত্ত, রাজতরঙ্গিনী ইতিবৃত্ত, কাশ্মীরের ইতিবৃত্ত। সেখানে কি শুধুমাত্র কাশ্মীরের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানা যায় কালানুক্রমিক ভাবে। তখন প্রথম কে রাজা ছিলেন, তারপরে কে হলেন, এইরকম, ঠিক আছে, তার বিভিন্ন কথা। এবং এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ একটা, কেননা এইটা হচ্ছে ভারতের প্রথম ঐতিহাসিক উপাদান। ভারতীয় লিখবো না,
ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ, ঐতিহাসিক। এখন তোমাদের মনে হতে পারে যে ঐতিহাসিক গ্রন্থ মানেটা কি? ভারতের প্রথম আমরা জানি যে গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। দেখো ঋগ্বেদ বা অন্যান্য বেদগুলোর সাম, যজু, অথর্ব, রামায়ণ, মহাভারত, পুরাণ, এই যে গ্রন্থগুলো আছে এই গ্রন্থগুলো কিন্তু ঐতিহাসিক গ্রন্থ না, এগুলো হচ্ছে আধ্যাত্মিক গ্রন্থ, রিলিজিয়াস টেক্সট, তাই তো, আধ্যাত্মিক গ্রন্থ। কিন্তু এই ঐতিহাসিকরা এই গ্রন্থগুলো থেকেও বিভিন্ন ঐতিহাসিক উপাদান পেয়েছেন, কিন্তু ওগুলো মূলত কি জন্য তৈরি করা হয়েছে? বিভিন্ন যাগযজ্ঞ, তাদের যে বিভিন্ন নিয়ম কানুন, তার জন্য এগুলো লেখা হয়েছিল, ঠিক আছে? তাহলে এইগুলো কিন্তু ঐতিহাসিক গ্রন্থ না, এগুলো হচ্ছে আধ্যাত্মিক গ্রন্থ। ঐতিহাসিক গ্রন্থ শুধুমাত্র ইতিহাস সম্বন্ধীয় যে রচনা সেটা হচ্ছে রাজতরঙ্গিনী, তার জন্য ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ বলা হয়, ঠিক আছে? এবং এটা কোনো ইয়ে নেই, মানে বায়াস না, এটা শুধুমাত্র ঐতিহাসিক গ্রন্থ, ঠিক আছে? তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, রাজতরঙ্গিনী। এছাড়াও যে কেন স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ, কেন স্থানীয় ইতিহাসকে, কেন লোকাল হিস্ট্রিকে, কেন নতুন সামাজিক ইতিহাসের অংশগ্রহণ করা হলো? কারণ বলা হয় এরকম যে স্থানীয় ইতিহাসকে যদি যুক্ত করা হয়, সমস্ত স্থানীয় ইতিহাসকে, যেমন ধরো ভারতের যদি প্রতিটা রাজ্যের ইতিহাসকে যুক্ত করা হয় তাহলে একটা সমগ্র ভারতের ইতিহাস তৈরি হতে পারে, তাই নয় কি? বলো। তাহলে সমগ্র ভারতের ইতিহাস যদি আমরা রচনা করতে যাই, সমগ্র ভারতের ইতিহাস সম্পর্কে যদি জানতে যাই, তাহলে কিছু কিছু অঞ্চলের কিছু কিছু রাজ্যের ইতিহাস আমাদের জানা দরকার। যদি ধরো এই স্থানীয় ইতিহাসগুলোকে যুক্ত করা হয় তাহলে কিন্তু একটা সমগ্র ভারতের চিত্র আমাদের সামনে কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠতে পারে, ঠিক আছে? আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো ভারতের চিত্রটা। এবং শুধু তাই নয়, তাহলে ভারতের মধ্যে যে বৈচিত্র্য আছে, আমরা জানি ইউনিটি ইন ডাইভার্সিটি, এই শব্দটা পড়ছি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই যে ভারতের মধ্যে যে বৈচিত্র্য আছে, ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে যে বিভিন্ন ধরনের যে আঞ্চলিক ভাষা, আঞ্চলিক সঙ্গীত, আঞ্চলিক নৃত্য এবং বিভিন্ন ধরনের যে অভ্যাসগুলো আছে, সেইগুলো কিন্তু আঞ্চলিক ইতিহাস চর্চায় উঠে আসে। এবং আঞ্চলিক ইতিহাস চর্চা আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে জানতে সাহায্য করে সেই মানুষের সংস্কৃতি সম্পর্কে। তাহলে স্থানীয় ইতিহাস বা আঞ্চলিক ইতিহাস, যেটা স্থানীয় ইতিহাস, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে সেই সব অঞ্চলের, সেই সব রাজ্যের মানুষের ইতিহাস সম্পর্কে জানা, তাদের সংস্কৃতি সম্পর্কে জানা। তাহলে এই স্থানীয় ইতিহাসকে যদি যুক্ত করা হয় তাহলে কিন্তু একটা সামগ্রিক ইতিহাস কিন্তু তৈরি করা যেতে পারে, সেজন্য স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ। এরপরে নিহার রঞ্জন রায়ের, আমি আগের খাদ্যাভ্যাসে বলেছিলাম, নিহার রঞ্জন রায়ের বইটার নাম হচ্ছে বাঙালির ইতিহাস, ঠিক আছে? বাঙালির ইতিহাস, সেখানে বাঙালিদের যে, এটাও একটা স্থানীয় ইতিহাস, বাঙালিদের যে ইতিহাস সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। এছাড়া কুমুদনাথ মল্লিকের, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই, মনে রাখবেই অবশ্যই, ঠিক আছে? এটা পরীক্ষায় পড়েছে অনেকবার, নদিয়া কাহিনী, কুমুদনাথ মল্লিকের লেখা নদিয়া কাহিনী। এই নদিয়া কাহিনী কার লেখা? কুমুদনাথ মল্লিকের, ঠিক আছে? এটা মনে রাখবে। সেখানে নদিয়া জেলার ইতিহাস, ঠিক আছে? নিখিলনাথ রায়ের মুর্শিদাবাদ কাহিনী, সেখানে মুর্শিদাবাদ যে জেলা সেখানকার কথা। ডক্টর যদুনাথ সরকারের জয়পুরের ইতিহাস, জয়পুর আমরা জানি পিঙ্ক সিটি, গোলাপি শহর, সেখানকার ইতিহাস, এইরকম কিছু কিছু ইতিহাস। এছাড়াও তোমাদের বইয়ে দেখবে পাবনা জেলার ইতিহাস, ঠিক আছে? যেমন ধরো আমি বলছি যে স্থানীয় ইতিহাসের মধ্যে যেমন পাবনা জেলার ইতিহাস পাওয়া যায়, ঠিক আছে? তারপরে যশোর খুলনার ইতিহাস, সতীশচন্দ্র মিত্রের যশোর খুলনার ইতিহাস, তারপরে রাধারমন সাহার পাবনা জেলার ইতিহাস, তারপর রাজশাহী সংক্ষিপ্ত ইতিহাস, এইগুলো থেকে আমরা স্থানীয় ইতিহাস চর্চা জানতে পারি, ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারলে স্থানীয় ইতিহাস। তাহলে স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ এই জন্যই কারণ স্থানীয় ইতিহাস আমাদের সেই সব অঞ্চলের মানুষদের সংস্কৃতি, তাদের যে বিভিন্ন জীবনযাত্রা, তাদের যে বিভিন্ন অভ্যাস, সেগুলো সম্পর্কে আমাদের জানতে সাহায্য করে, ঠিক আছে? তার মধ্যে রাজতরঙ্গিনীটা খুবই ইম্পর্টেন্ট, এটা কাশ্মীরের ইতিবৃত্ত, ঠিক আছে? কাশ্মীরের ইতিবৃত্ত এবং কুমুদনাথ মল্লিকের নদিয়া কাহিনী এবং মুর্শিদাবাদ কাহিনী, জয়পুরের পাবনা জেলার ইতিহাস ইত্যাদি ইত্যাদি বইগুলো তোমরা পড়ে নেবে একটু, ঠিক আছে? তাহলে স্থানীয় ইতিহাস। এরপরে আসছি শিল্পচর্চার ইতিহাস, ঠিক আছে? শিল্পচর্চার ইতিহাস, আসলে একটা জাতি সম্পর্কে জানতে গেলে, একটা জাতির সমগ্র সম্পর্কে জানতে গেলে তার শিল্পচর্চা সম্পর্কে জানা দরকার, কারণ শিল্পচর্চা সেই জাতিটা সাংস্কৃতিক দিক দিয়ে কতটা উন্নত সেটা কিন্তু বোঝা যায়। তাহলে এই শিল্পচর্চা, তাহলে শিল্পচর্চা মানে কি? আর্ট হিস্ট্রি, ঠিক আছে? সেখানে শিল্প বলতে এই যে সঙ্গীত, নৃত্য, তোমাদের সিলেবাস অনুযায়ী সঙ্গীত,
নৃত্য, নাটক এবং সিনেমা, এই চারটিকে শিল্পচর্চার ইতিহাসের মধ্যে রাখা হয়েছে। এই শিল্পচর্চার ইতিহাস জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা একটা জাতি বা একটা দেশের সাংস্কৃতিক দিকটা এই শিল্পচর্চার ইতিহাস থেকে জানা যায়, সেই জাতি বা দেশটা কতটা উন্নত। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সঙ্গীত নিয়ে আসি। সঙ্গীতের জন্ম, প্রথম সঙ্গীতের জন্ম কোথা থেকে হচ্ছে? প্রকৃতি থেকে সঙ্গীতের জন্ম হয়েছে। প্রকৃতিতে বিভিন্ন পশু পাখির যে ডাক, বিভিন্ন বাতাসের সঙ্গে যদি ধরো আমরা সেই বেনু বনে অর্থাৎ বাঁশবনের যে বাতাসের আঘাত লেগে যে আওয়াজ হয় সেইটা, তারপরে পাতার যে শুকনো পাতার যে মর্মর ধ্বনি সেইটা, ঠিক আছে, এইরকম ধরনের যেসব বিভিন্ন শব্দ আছে এগুলোই কিন্তু প্রকৃতি থেকে সঙ্গীতের তৈরি করছে। পরবর্তীকালে মানুষ কি করছে? নিজের যে ভাব, মনের ভাব, সেটাকে শব্দ এবং সুর দিয়ে, শব্দ, মাত্রা, লয়, তাল, সুর ইত্যাদি সংযোজনে তারা সঙ্গীতের তৈরি করেছে। ভারতে সামবেদ, আমাদের যে চারটে বেদ আছে, ঋক, সাম, যজু এবং অথর্ব, ঠিক আছে, তাহলে এই যে সামবেদ হচ্ছে ভারতীয় সঙ্গীতের প্রথম নিদর্শন অর্থাৎ প্রথম প্রামাণিক গ্রন্থ। সেখানে ভারতীয় সঙ্গীতে এই সামবেদে বিভিন্ন ধরনের মাত্রা, বিভিন্ন ধরনের ছন্দ ইত্যাদির কথা তুলে ধরা হয়েছে। যেমন ধরো সেখানে বিভিন্ন অনুষ্ঠুপ, ইষ্ঠুপ, ঠিক আছে, এইরকম ধরনের ছন্দ আছে, গায়ত্রী, এবং সেই ছন্দগুলো কিভাবে উচ্চারণ করা হবে সেখানে উদাত্ত, অনুদাত্ত, স্বরিতা, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন যে নোটেশন, ঠিক আছে, কিভাবে সেগুলোকে উচ্চারণ করা হবে, কোনখানে স্ট্রেস দেওয়া হবে, কোনখানে পিচটা উপরে উঠবে, কোনখানে নামবে, এগুলো নিয়ে কিন্তু খুব ডিটেলস সুন্দরভাবে সেখানে বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে সামবেদ হচ্ছে প্রথম সঙ্গীতের উৎস, অরিজিন। ঠিক আছে, এর পরবর্তীকালে বিভিন্ন সময়ে এই সঙ্গীতের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসতে থাকে। তারপরে মোগল যুগে আমরা বিভিন্ন সঙ্গীতের মধ্যে গজল টাইপের যে সঙ্গীত, এইভাবে আঞ্চলিক এবং ধ্রুপদী সঙ্গীত, যেটা আমাদের যে ধ্রুপদী ক্লাসিক্যাল মিউজিক এবং যে ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী যে সঙ্গীত আছে সেগুলো সম্পর্কে জানতে পারি। তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের সঙ্গীতের ধারা তৈরি হয়েছে, সঙ্গীতের ধারা, এবং তাতে বিবর্তন হয়েছে। এরকম বিভিন্ন অঞ্চলে তখন ভারতের মধ্যে দেখতে পাওয়া যায় এবং ভারতের বাইরেও। যেমন ধরো আমি উদাহরণস্বরূপ দিয়েছি পাঞ্জাবের টপ্পা, ঠিক আছে, গোলাম আলী নবীর পাঞ্জাবের টপ্পা, তারপর আরবের গজল, পাকিস্তানের কাওয়ালি, এগুলো ভারতের মধ্যেও কিন্তু এখন এই ধারণাগুলো এসেছে। ঠিক আছে, এই ধারাগুলো, সঙ্গীতের এই ধারাগুলো এসেছে। ঠিক আছে, গজল যে শুধুমাত্র এখন আরবেই হয় তা না, ভারতে অনেক গজল সঙ্গীতকার আছেন যারা গজল গান গায়, তারপরে কাওয়ালিও গান গাওয়ার আছেন, সঙ্গীতকার আছেন। তারপরে উত্তর ভারতের ঠুমরি, ঠিক আছে, বাংলায় বিশেষ করে ভাটিয়ালি, কীর্তন, বাউল এবং রবীন্দ্রসঙ্গীত। আন্দুলের একটা কীর্তন টিম আছে, আন্দুল কালী কীর্তন বলে। ঠিক আছে, তারা শুধুমাত্র শ্যামা সঙ্গীতের গান করে, তার টিমটার নাম হচ্ছে আন্দুল কালী কীর্তন। ঠিক আছে, তারপর বাউলের মধ্যে আমরা লালন ফকিরকে পড়বো পরের চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টারে লালন ফকির আছে, বাউল। ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা জানি। এইভাবে যে ভারতেও বিভিন্ন ধরনের সঙ্গীত, যেমন ধরো আমি একটু বলি, এই যে ধরো টপ্পা আর রবীন্দ্রসঙ্গীত এক না, তাদের ধরনটাই আলাদা। আবার রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নজরুল গীতি যদি আমি ধরি, ঠিক আছে, নজরুল গীতি এক না, ঠিক আছে, এটার মধ্যে পার্থক্য আছে। তাহলে এই যে ধারা, সঙ্গীতের ধারা, এগুলোর মধ্যে কিন্তু যে পরিষ্কার পার্থক্য আমরা কিন্তু দেখতে পাই, এবং এগুলো অঞ্চল ভেদে কিন্তু পরিষ্কারভাবে আমাদের কাছে উঠে আসে। ঠিক আছে, তাহলে রবীন্দ্রসঙ্গীতের কীর্তন, বাংলায় ভাটিয়ালি, এরকম কিছু উল্লেখযোগ্য সঙ্গীত আমরা উদাহরণ পাচ্ছি। ঠিক আছে, তার মধ্যে পাঞ্জাবের টপ্পা আছে, পাঞ্জাবের টপ্পা, যেটা টপ্পাটা হ্যাঁ গোলাম নবী, পাঞ্জাবের টপ্পা, তারপরে যে ধ্রুপদী সঙ্গীত ইত্যাদির কথা আমরা জানতে পারি। ঠিক আছে, এরপরে ধরো এখানে কিছু উল্লেখযোগ্য বই আছে, যেমন ধরো রাজকুমার, এনার যে ভারতীয় সঙ্গীতের উপর যে গবেষণা, সেটা তিনি এই যে ভারতীয় সঙ্গীতের উপর প্রবন্ধ, এটাতে তিনি তুলে ধরছেন রাজকুমারের। ঠিক আছে, রাজকুমারের যে বইটা সেটা হচ্ছে ভারতীয় সঙ্গীতের উপর প্রবন্ধ। এই বইয়ের মাধ্যমে তিনি ভারতীয় সঙ্গীতের বিভিন্ন ধরনের যে ধারা সেগুলো তুলে ধরেছে। এছাড়া প্যাট্রিক মৌতালের এই বইটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্যাট্রিক মৌতালের হিন্দুস্তানি রাগের তুলনামূলক অধ্যয়ন, ঠিক আছে, কম্পারেটিভ স্টাডি অন হিন্দুস্তানি রাগাস। ঠিক আছে, এই প্যাট্রিক মৌতালের এই বইটাই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে সঙ্গীতের বিভিন্ন ধারা, তাহলে এখানে সঙ্গীতের যদি আমি সামারাইজ করি, বলি তোমাদেরকে সংক্ষেপে, সারসংক্ষেপ করে, তাহলে সঙ্গীতের জন্ম হয়েছিল প্রকৃতি থেকে, কিন্তু মানুষ আস্তে আস্তে নিজের মনের ভাবকে সুরের মাধ্যমে, সুরের ঝংকারে তুলে ধরার জন্য সঙ্গীতের আবিষ্কার করেছেন। ভারতীয় সঙ্গীতের প্রথম উৎস হলো সামবেদ, সেখানে ভারতীয় সঙ্গীতের বিভিন্ন ছন্দ এবং মাত্রা সেগুলোকে তুলে ধরা হয়েছে। পরবর্তীকালে অঞ্চল ভেদে বিভিন্ন সঙ্গীতের
জন্ম হয়েছে এবং ধারাতে বিভিন্ন বিবর্তন এসেছে, যেমন পাঞ্জাবের টপ্পা, আরবের গজল, পাকিস্তানের কাওয়ালি, তারপর উত্তর ভারতের ঠুমরি, বাংলায় ভাটিয়ালি, কীর্তন, বাউল, রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি। ঠিক আছে, ভারতীয় সঙ্গীতের উপর কিছু উল্লেখযোগ্য বই হচ্ছে রাজকুমারের ভারতীয় সঙ্গীতের উপর প্রবন্ধ এবং প্যাট্রিক মৌতালের হিন্দুস্তানি রাগের তুলনামূলক অধ্যয়ন। ঠিক আছে, এছাড়াও আরো কিছু বই সম্পর্কে জানা যায়, যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত চিন্তা। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত চিন্তা, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত চিন্তা, মান্নাদের লেখা জলসা ঘরে, ঠিক আছে, মান্নাদের লেখা জলসা ঘরে, এরকম ভাবে। তাহলে এরকম কিছু আমরা বইয়ের নাম পেতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে জীবনের জলসা ঘরে, জীবনের জলসা ঘরে। ঠিক আছে, মান্নাদের জীবনের জলসা ঘরে। যাই হোক, এগুলো এতটা ইম্পর্টেন্ট না, সেজন্য আমি এগুলো তুলে লিখিনি। যাই হোক, কিছু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা মনে রাখবে, এত নাম মনে রাখার প্রয়োজন নেই, একটু দেখে নেবে জাস্ট। ঠিক আছে, এরপর আমি শিল্পচর্চার ইতিহাসের দ্বিতীয় পয়েন্টে চলে আসছি, নৃত্য। ঠিক আছে, যেমন সঙ্গীতে আঞ্চলিকতা ভেদে সঙ্গীতের ধারার পরিবর্তন হয়, সেরকম আঞ্চলিকতা ভেদে নাচের মধ্যেও পরিবর্তন হয়, নাচের মধ্যেও বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। ঠিক আছে, যেমন বিভিন্ন ধরনের ভারতে বিভিন্ন আদিবাসীদের মধ্যে দেখবে আলাদা একটা নাচের ধারা আছে, আবার বিভিন্ন রাজ্যে এক একটা নাচকে গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে নাচের মধ্যেও কিন্তু পরিবর্তন দেখা দিতে পারে। যেমন ধরো উদাহরণ, পশ্চিমবঙ্গের যে পুরুলিয়া বা ঝাড়খণ্ড, সেখানে ছৌ নাচ। ঠিক আছে, ছৌ হয়ে গেছে, ছৌ হবে, ছৌ নাচ। তারপরে উত্তর পশ্চিম ভারতে কত্থক, উত্তর পশ্চিম ভারতে, তামিলনাড়ুতে ভারতনাট্যম, তারপরে অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি, কেরালাতে কথাকলি বা মোহিনী আট্টম। ঠিক আছে, তারপর মণিপুরে মণিপুরী নৃত্য। এই যে নাচগুলো, এই নাচগুলোতে সেই জায়গাতে ধরো ভারতনাট্যমে কিন্তু তামিলনাড়ুর একটা সংস্কৃতি সম্পর্কে জানা যায়, কথাকলি নৃত্যের মাধ্যমে কেরালার একটা সংস্কৃতি, কেরালা বা মালাবার উপকূলের যে সংস্কৃতি সেটা সম্পর্কে জানা যায়, মণিপুরী নৃত্যের মাধ্যমে কিন্তু মণিপুরের একটা নৃত্যের ধারা সম্পর্কে জানা যায়। তাহলে এইরকম ধরনের, ঠিক আছে, নৃত্যগুলো যেগুলো ধ্রুপদী নৃত্য, এই নৃত্যগুলোর সাহায্যে সেই সব অঞ্চলের বা সেই সব রাজ্যের কিন্তু সংস্কৃতি সম্পর্কে আমরা জানতে পারি। সেই জন্য শিল্পচর্চার ইতিহাসে নৃত্যের একটা অন্যতম ভূমিকা আছে। ঠিক আছে, এছাড়া এই যে ভারতীয় যে ধ্রুপদী নৃত্য, তাদের যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, মানে নৃত্যশিল্পীরা ভারতীয় নৃত্যকে কিন্তু বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন। যেমন ধরো উদয় শঙ্কর, অমলা শঙ্কর, মল্লিকা সারাভাই, বিরজু মহারাজ, পণ্ডিত বিরজু মহারাজ, ওড়িশি নৃত্য, কত্থক। ঠিক আছে, তাহলে এই যে নৃত্যের যে বিভিন্ন যে নৃত্যশিল্পী আছেন, তারা কিন্তু ভারতীয় নৃত্যকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন সসম্মানে। তাহলে এই যে কিছু কিছু নৃত্যশিল্পীর নাম এখানে নোট করা আছে, মল্লিকা সারাভাই, পণ্ডিত বিরজু মহারাজ ভারতীয় নৃত্যকে বিশ্ব জনপ্রিয় করে তুলেছেন। বর্তমানে অনেক গবেষক নৃত্যের ইতিহাস অধ্যয়ন করেছেন, যেমন গায়ত্রী চ্যাটার্জির ভারতের নৃত্য, গায়ত্রী চ্যাটার্জির লেখা ভারতের নৃত্য। ঠিক আছে, তাহলে ভারতের নৃত্য সম্পর্কে অধ্যয়ন শুরু হয়েছে, ভারতীয় নৃত্যের নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা শুরু হয়েছে। তার মধ্যে গায়ত্রী চ্যাটার্জির ভারতের নৃত্য এবং রাগিনী দেবীর ভারতের নৃত্যের উপভাষা। ঠিক আছে, ভারতীয় নৃত্যের উপভাষা। নাচেরও একটা ভাষা আছে, নাচের মাধ্যমে একটা জিনিসকে ফুটিয়ে তোলা হয়, মনের ভাবকে ফুটিয়ে তোলা হয়, মনের যে বিভিন্ন ধরনের যে আবেগ আছে, ঠিক আছে, ইমোশনস আছে, রাগ আছে, ক্ষোভ আছে, অভিমান আছে, এগুলো কিন্তু নাচের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। সেই যে ভারতীয় নৃত্যের যে উপভাষা, ভারতের নৃত্যের উপভাষা, এটা নৃত্যের হবে, নৃত্যের যে উপভাষা, ডান্স ডায়ালেক্ট অফ ইন্ডিয়া, এই বইটার নাম ডান্স ডায়ালেক্ট অফ ইন্ডিয়া। তাহলে এই বইগুলো সম্পর্কে, ভারতীয় নৃত্য সম্পর্কে জানা যায়। ঠিক আছে, তাছাড়া আরো যদি বইটির নাম বলা যায়, ডান্স অফ ইন্ডিয়া, শোভনা গুপ্তের ডান্স অফ ইন্ডিয়া। ঠিক আছে, ডান্স অফ ইন্ডিয়া, শোভনা গুপ্তের। ডান্স অফ ইন্ডিয়া। তাহলে নৃত্য সম্পর্কে তাহলে বুঝতে পারলে, নৃত্য হচ্ছে এইগুলো, এই কিছু কিছু এই উদাহরণগুলো মনে রাখবে। তামিলনাড়ু ভারতনাট্যম, অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি, কেরালা বা মালাবার অঞ্চলে কথাকলি, মোহিনী আট্টম। ঠিক আছে, এগুলো পরবর্তীকালে কম্পিটিটিভ যেসব এক্সাম হয় সেখানেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ,
এরপরে আমরা চলে আসবো পরবর্তী টপিকে, সেটা হচ্ছে নাটক। ঠিক আছে, নাটক খুব গুরুত্বপূর্ণ। এখানে বলে রাখি যে ভরতমুনির নাট্যশাস্ত্র, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, নোট করে নেবে। ভরতমুনির লেখা নাট্যশাস্ত্র এইটি ছিল প্রথম নাটক সম্পর্কিত গ্রন্থ। তোমাদের বোরিং লাগছে না তো? ঠিক তো? তাহলে ভরতমুনির নাট্যশাস্ত্র হচ্ছে প্রথম নাটক সম্পর্কিত গ্রন্থ। এখানে ভারতীয় নাটক সম্পর্কে জানা যায়। ঠিক আছে, ভারতীয় নাটক সম্পর্কে জানা যায়। তাহলে এরপরে ভারতীয় নাটকে অনেক পরিবর্তন এসেছে। এখানে আমি একটা ইনফরমেশনের জন্য বলে রাখতে পারি যে ভারতীয় যে থিয়েটারের যে ধারণা, এটা কিন্তু বলা হয়, অনেক ঐতিহাসিক মনে করছেন যে গ্রিস দেশ থেকে এসেছিল। গ্রিক দেশে প্রাচীন যে থিয়েটারের ধারণা বা মঞ্চস্থ করা, মানে একটা মঞ্চের উপরে নাটক করার যে ধারা, এটা কিন্তু ছিল। তো দেখবে আমাদের এখানে যখন নাটক হয় তার সামনে একটা পর্দা থাকে, সেই পর্দাটাকে কি বলা হয়? যবনিকা বলা হয়। কিন্তু যবনিকা শব্দটা এসছে যবন শব্দ থেকে, যবনের পদান্তর হচ্ছে যবনিকা। ঠিক আছে, পদ পরিবর্তন করে যবনিকা এসছে। তাহলে এই যবন শব্দটা কাদের জন্য, ভারতীয় যে গ্রন্থ, প্রাচীন গ্রন্থে কাদের জন্য উল্লেখ করা হয়েছিল যবন শব্দটা? যবন মানে হচ্ছে অভারতীয়। যদি আমি এটার মানে করতে যাই, সাধারণভাবে অভারতীয় মানে যারা ভারতের প্রাচীন অধিবাসী না, ভারতে বসবাসকারী না, যারা এসছে বাইরে থেকে। যবন কাদেরকে বলতো? প্রথম দিকে যবন বলা হতো গ্রিকদেরকে। ঠিক আছে, তাহলে গ্রিকরা যখন এসেছিল তাদের মধ্যে এই থিয়েটারের ধারণা ছিল, এবং তারা এই পর্দা দেওয়া থাকতো, পর্দা উঠে যেত, পর্দা নামতো, সেই জন্য এই পর্দাটার নাম হয়ে গেছে যবনিকা। এইটা বলা হয়, অনেক গ্রন্থে এরকম ভাবে উল্লেখ আছে। ঠিক আছে, তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো ভরতমুনির যে লেখা নাট্যশাস্ত্র, সেটা হচ্ছে প্রথম নাটক সম্পর্কিত গ্রন্থ। এখানে ভারতীয় নাটক সম্পর্কে জানা যায়। এর পরে পরে ভারতীয় নাটকে অনেক রকম পরিবর্তন এসেছে। ঠিক আছে, আমি যদি ডাইরেক্ট চলে আসি বাংলার ক্ষেত্রে, বাংলাতে আমরা দেখব যে প্রথম দিকে নাটক লেখার ধারাটা ছিল কিরকম? মূলত হচ্ছে পৌরাণিক কাহিনী বা ঐতিহাসিক ঘটনা নিয়ে। পৌরাণিক কাহিনী নিয়ে নাটক লেখা, ঠিক আছে, আর ঐতিহাসিক ঘটনা নিয়ে। সেখানে দেখবে মির্জাফর, ঠিক আছে, মির্জাফরের নিয়ে নাটক, সিরাজউদ্দৌলার নিয়ে নাটক। ঠিক আছে, তারপরে ও পৌরাণিক কাহিনীর মধ্যে যেমন ধরো শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে লেখা, ঠিক আছে, প্রহ্লাদকে নিয়ে লেখা, এরকম। সেখানে মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা যে নাট্যকার, এনারা মূলত পৌরাণিক কাহিনী এবং ঐতিহাসিক ঘটনাকে নিয়ে নাটক বা ঐতিহাসিক চরিত্রকে নিয়ে নাটক লিখেছেন। ঠিক আছে, কিন্তু তারপরে গণনাট্য আন্দোলনের পরে, গণনাট্য আন্দোলন হচ্ছে বিজন ভট্টাচার্য, শম্ভু-মিত্র, উৎপল দত্ত, এনারা পরবর্তীকালে গণনাট্য আন্দোলন শুরু করেছিলেন। তাহলে গণনাট্য আন্দোলন কি? নাটকের মাধ্যমে জাতীয়তাবাদের প্রসার। নাটকের মাধ্যমে যে ব্রিটিশদের যে অপশাসন, তখন ব্রিটিশ শাসন ভারতে, তাহলে পরাধীন ভারতে ব্রিটিশ শাসনের যে অপশাসন, ব্রিটিশ সরকারের যে অপশাসন, শোষণ, তাদের সাধারণ মানুষের উপর অত্যাচার, নিপীড়ন ইত্যাদিকে সেই নাটকগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং নাটকগুলো হয়ে উঠেছে একটা অন্যতম হাতিয়ার জাতীয়তাবাদ বা দেশাত্মবোধের প্রসারে, অন্যতম হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করেছেন। এবং নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে ব্রিটিশ বিরোধী যে একটা সচেতনতা গড়ে তুলতে সাহায্য করেছে, সেটা হচ্ছে গণনাট্য আন্দোলন। এবং বিজন ভট্টাচার্যের একটা নাটক আছে আগুন বলে, সেটা 11/12 তোমাদের সিলেবাসে আছে, তোমাদের বলতে মানে তোমাদের দাদা দিদিদের সিলেবাসে তোমরা পাবে। তাহলে আগুন যে নাটকটা, আগুন নাটকটার মাধ্যমে কিন্তু সেই গণনাট্য আন্দোলনের সূচনা হয়েছিল। তাহলে নাটক পরবর্তীকালে বিজন ভট্টাচার্য, শম্ভু-মিত্র, উৎপল দত্তের কল্লোল, ব্যারিকেড, জনতার আফিম, ঠিক আছে, এইরকম ধরনের অনেক নাটকের নাম পাওয়া যায়, ইস্পাতের তলোয়ার। তাহলে এই নাটকগুলোর মাধ্যমে কিন্তু একটা বিশেষ দিককে তুলে ধরা হয়েছে, যে দিকগুলো কি বলে, যে দিকগুলো সাধারণ মানুষের যে কষ্ট, ব্রিটিশ সরকারের যে অপশাসন, ব্রিটিশ সরকারের যে শোষণ। এছাড়া গুরুত্বপূর্ণ উদাহরণ তোমাদের বই আছে নীলদর্পণ, দীনবন্ধু মিত্রের, ঠিক আছে, নীলদর্পণ। সেখানে নীলকর সাহেবদের যে অত্যাচার নীল চাষীদের উপর, সেটা তুলে ধরা হয়েছে। তাহলে এই নাটকগুলো তখন জাতীয়তাবাদের প্রসারে, দেশাত্মবোধের প্রসারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে, যেটা গণনাট্য আন্দোলন বলা হচ্ছে। তাহলে নাটকগুলো কিন্তু এই ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ উপাদান, ইতিহাস রচনা এবং ইতিহাসের এই যে শিল্পচর্চার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।
ঠিক আছে। এখানে গুরুত্বপূর্ণ বই হলো সত্যজীবন মুখোপাধ্যায়ের দৃশ্যকাব্য পরিচয়, একটা গুরুত্বপূর্ণ বই, এবং ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের দ্য হিস্ট্রি অফ থিয়েটার ইন বেঙ্গল, ব্রজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যে থিয়েটারের ইতিহাস, বাংলার থিয়েটারের ইতিহাস, দ্য হিস্ট্রি অফ থিয়েটার ইন বেঙ্গল, এবং আশুতোষ ভট্টাচার্যের দ্য হিস্ট্রি অফ ড্রামা ইন বেঙ্গল, আশুতোষ ভট্টাচার্যের দ্য হিস্ট্রি অফ ড্রামা ইন বেঙ্গল, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই বইয়ের নামগুলো তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে। তারপরে এ ন্যাশনাল থিয়েটার ফর ইন্ডিয়া, ন্যাশনাল থিয়েটার ফর ইন্ডিয়া বান্দুন ধিংরা লেখা, ঠিক আছে। এই বইটা একটা গুরুত্বপূর্ণ বই, তাহলে এই বইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বই, এগুলো মনে মোটামুটি রাখবে, ঠিক আছে। এটা বান্দুন, বুঝতে পারছো না? বালদুন, ভালো করে লিখে দিচ্ছি না, বালদুন ধিংরা, ধিংরা লেখা, এ ন্যাশনাল থিয়েটার ফর ইন্ডিয়া। তাহলে এই নাটকের ক্ষেত্রে এই বইগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই বইগুলো মোটামুটি মনে রাখবে, তাহলেই হবে। তাহলে এরপরে আমরা চলে যাব নেক্সট টপিক, সেটা হচ্ছে চলচ্চিত্র বা সিনেমা, ঠিক আছে, চলচ্চিত্র। তাহলে আমরা জানি যে চলচ্চিত্র অর্থাৎ সিনেমা, তার জন্য ক্যামেরা, এবং প্রথম সিনেমা এসেছিল কোথায়? প্যারিসের যে এই যে 1895 সালের 28 ডিসেম্বর প্যারিসের ডি হোটেল ডি ক্যাফেতে প্রথম সিনেমা সিনেমার যাত্রা শুরু হয়েছিল। তাহলে এটা মনে রাখবে, 1895 সালে, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তথ্য। ডি হোটেল ডি ক্যাফেতে প্রথম সিনেমার যাত্রা শুরু হয়েছিল, ঠিক আছে। এবং এর 17 বছর পরে মানে 1913 খ্রিস্টাব্দে, মানে 1895 খ্রিস্টাব্দে থেকে 17 বছর পরে 1913 যাই হোক 17-18 বছর পর প্রথম ভারতে কিন্তু সিনেমার যাত্রা শুরু হয়েছিল। এবং কার হাত ধরে শুরু হয়েছিল? যাকে সিনেমার জনক বলা হয়, ভারতীয় চলচ্চিত্রের জনক, কাকে? ধুন্দিরাজ গোবিন্দ ফালকে, ঠিক আছে। ধুন্দিরাজ গোবিন্দ ফালকে, বা আমরা শর্টে নাম বলি দাদা সাহেব ফালকে। ভারতীয় চলচ্চিত্রের যে অ্যাচিভমেন্ট, যে প্রাইজ, ঠিক আছে, সেটা দাদা সাহেব ফালকের নামে দেওয়া হয় পুরস্কারটা, ঠিক আছে। এটা হচ্ছে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার, ভারতীয় চলচ্চিত্রের। তাহলে এই যে ডি হোটেল বা ডি ক্যাফেতে ডি হোটেল ডি ক্যাফেতে প্রথম সিনেমার যাত্রা শুরু হয়, তার 17-18 বছর পর, অর্থাৎ 1913 খ্রিস্টাব্দে, ভুল বলছি, 1913 খ্রিস্টাব্দে ধুন্দিরাজ গোবিন্দ ফালকে প্রথম নির্বাক চলচ্চিত্র নিয়ে এলেন, তার নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। সিনেমাটার নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র হচ্ছে সিনেমার নাম। কোন থিয়েটার থেকে প্রকাশিত হয়েছিল, মানে মুক্তি পেয়েছিল? অলিম্পিয়া থিয়েটার থেকে এই সিনেমাটা মুক্তি পেয়েছিল, অলিম্পিয়া থিয়েটার থেকে রাজা হরিশ্চন্দ্র, ঠিক আছে। রাজা হরিশ্চন্দ্র পরিচালনা এবং উপস্থাপনা করেছিলেন ধুন্দিরাজ গোবিন্দ ফালকে, যা দাদা সাহেব ফালকে, ঠিক আছে। এইটি ছিল ভারতীয় সিনেমার একটা সত্যিকার অর্থে পথিকৃত আন্দোলন, এটি ছিল ভারতীয় সিনেমার সূচনা। এরপরে 1931 খ্রিস্টাব্দে 1931 সালে মুক্তি পায় প্রথম পূর্ণদৈর্ঘ্য বা সবাক চলচ্চিত্র। পূর্ণদৈর্ঘ্য বা সবাক মানে যেটাতে অডিও আছে, সবাক চলচ্চিত্র, সেটার নাম হচ্ছে আলোমারা। এটা ইন্ডিয়াতে আলোমারা ছবিটি প্রথম মুক্তি পেয়েছিল 1931 সালে, আলোমারা। তাহলে এটা হচ্ছে ভারতীয় সিনেমার একটা কথা বলা হলো। এবং বাংলার সিনেমার হীরালাল সেন এবং মতিলাল সেন বাংলাতে তথ্যচিত্র প্রবর্তন করেছিলেন। হীরালাল সেনকে বাংলার তথ্যচিত্রের জনক বলা হয়, বাংলার তথ্যচিত্রের জনক, ঠিক আছে। হীরালাল সেনকে বাংলার তথ্যচিত্রের জনক বলা হয়। তিনি রয়্যাল বায়োস্কোপ কোম্পানি প্রতিষ্ঠা করেন, রয়্যাল বায়োস্কোপ কোম্পানি, ঠিক আছে। এবং 1919 খ্রিস্টাব্দে বাংলার প্রথম জ্যোতিষ ব্যানার্জির পরিচালনায় বিল্লমঙ্গল, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে, বিল্লমঙ্গল নামে যে ছবিটি প্রকাশ পায় সেটা হচ্ছে বাংলার প্রথম নির্বাক চলচ্চিত্র। নির্বাক, সেখানে কোনো অডিও নেই, ঠিক আছে, কোনো শব্দ নেই, নির্বাক। 1919 সালে সেটা মুক্তি পেয়েছিল জ্যোতিষ ব্যানার্জির পরিচালনায়, এবং রয়্যাল বায়োস্কোপ কোম্পানি থেকে সেটা মুক্তি পেয়েছিল, ঠিক আছে, নির্বাক চলচ্চিত্র। এর পরবর্তীকালে 1931 খ্রিস্টাব্দে
বাংলার প্রথম পূর্ণদৈর্ঘ্য বা সবাক চলচ্চিত্র, সেটা হচ্ছে একই সালে দুটো ছবি মুক্তি পেয়েছিল, সেটা হচ্ছে দেনা পাওনা এবং জামাই ষষ্ঠী, 1931 সালে। ঠিক আছে, দেনা পাওনা এবং জামাই ষষ্ঠী দুটি ছবি মুক্তি পেয়েছিল, যে বছর আলোমারা মুক্তি পেয়েছিল সেই বছরই 1931 খ্রিস্টাব্দে। তাহলে ভারতের আমি বলে দিচ্ছি, প্রথম সিনেমার জন্ম হয়েছিল 1895 খ্রিস্টাব্দে প্যারিসে ডি হোটেল ডি ক্যাফেতে। তার ঠিক 17-18 বছর পরে অর্থাৎ 1913 খ্রিস্টাব্দে ভারতের প্রথম সিনেমা এসেছিল নির্বাক চলচ্চিত্র, নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র, পরিচালনা করেছিলেন ধুন্দিরাজ গোবিন্দ ফালকে বা দাদা সাহেব ফালকে। এটি ছিল প্রথম চলচ্চিত্র। ভারতীয় প্রথম সবাক চলচ্চিত্র বা পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র হচ্ছে আলোমারা, 1931 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, 1931 খ্রিস্টাব্দে মুক্তি পেয়েছিল। এরপরে বাংলার ক্ষেত্রে হীরালাল সেন এবং মতিলাল সেন বাংলা তথ্যচিত্রের প্রবর্তন করেন। হীরালাল সেনকে বাংলা তথ্যচিত্রের জনক বলা হয়। তারপর 1919 খ্রিস্টাব্দে বিল্লমঙ্গল ছবিটি মুক্তি পায় জ্যোতিষ ব্যানার্জির পরিচালনায়, এটি মুক্তি পেয়েছিল। এটি ছিল বাংলার প্রথম নির্বাক চলচ্চিত্র। তারপর 1931 খ্রিস্টাব্দে আলোমারার সঙ্গেই, মানে আলোমারা যে বছর মুক্তি পেয়েছিল তার সঙ্গেই দুটো ছবি মুক্তি পেয়েছিল, সেগুলো হচ্ছে দেনা পাওনা এবং জামাই ষষ্ঠী। এই দুটিই ছিল বাংলার পূর্ণদৈর্ঘ্যের সবাক চলচ্চিত্র। ঠিক আছে, এর পরবর্তীকালে বহু খুবই গুরুত্বপূর্ণ সব পরিচালক এসেছেন, যারা বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন বা জনপ্রিয় করে তুলেছেন। যেমন সত্যজিৎ রায়ের কথা বলা যেতে পারে, উনি অস্কার বিজয়ী, ভারতের প্রথম। ঠিক আছে, তাহলে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ, এনারা বিভিন্ন সব খুব সুন্দর সুন্দর সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন এবং বাংলা তথা ভারতীয় সিনেমাকে ওনারা বিশ্বের দরবারে জনপ্রিয় করে তুলেছেন। ঠিক আছে, এই যে এই নামগুলো আছে এখানে। এবং বাংলা এই যে সিনেমার উপরে, ভারতীয় সিনেমার উপর যে বিভিন্ন বই, তার মধ্যে ধরো তপতি গুহ ঠাকুরতার, এটা গুহ হবে, গুহ ঠাকুরতার দ্য মেকিং অফ এ নিউ ইন্ডিয়ান আর্টিস্ট অ্যাস্থেটিক্স অ্যান্ড ন্যাশনালিজম ইন বেঙ্গল, এইটা হচ্ছে তপতি গুহ ঠাকুরতার বই। ঠিক আছে, দ্য মেকিং অফ এ নিউ ইন্ডিয়ান আর্টিস্ট অ্যাস্থেটিক্স অ্যান্ড ন্যাশনালিজম ইন বেঙ্গল, এটা মনে রাখবে। এছাড়া ঋত্বিক কুমার ঘটকের নাম হচ্ছে ফিল্ম পিপল অ্যান্ড সামথিং মোর, এটার বাংলা নাম হচ্ছে, এই বইটার বাংলা নাম হচ্ছে সিনেমা, মানুষ এবং আরো কিছু এটা। এবং ফারহানা মিলির হাউ সিনেমা হ্যাজ ইভলভড, কিভাবে সিনেমা বিবর্তিত হয়েছিল সেটা। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তথ্য সিনেমার উপরে। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা দেখে নাও এবং এগুলো অবশ্যই মনে রাখবে। এছাড়াও সত্যজিৎ রায়ের ধরো একটা বই আছে, একেই বলে শুটিং। ঠিক আছে, তাহলে আমরা ফারহানা মিলির যে বইটা, সেটা হচ্ছে সিনেমা এলো কেমন করে, এই যে ফারহানা মিলির হাউ সিনেমা হ্যাজ ইভলভড, এই বইটা, সিনেমা এলো কি করে, এই বইটা। ঠিক আছে, তারপরে এছাড়াও আরো কিছু অনেকগুলো বই আছে, এতগুলো লাগবে না। ঋত্বিক কুমার ঘটকের বইটা বললাম, চলচ্চিত্র, মানুষ, আরো কিছু, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তাহলে ইনফরমেশন, তাহলে এগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস হলো। এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় তোমাদের ইতিহাসের ধারণা, এটার উপরে প্রথম পার্ট আজকে ক্লাস হলো। এটা আমি প্রথমেই বললাম, ক্লাস শুরু হওয়ার আগে 4টে ক্লাসে আমি চেষ্টা করব 4টে ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করতে। আজকে প্রথম হলো, সেকেন্ড দিনে আরো কিছু ইতিহাসের যে বিভিন্ন বিষয়গুলো, যেমন ধরো সামরিক ইতিহাস, তারপরে দৃশ্যশিল্পের ইতিহাস, সামরিক ইতিহাস, স্থাপত্যের ইতিহাস, নারী ইতিহাস, এই যে যানবাহন বা যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, এগুলো নিয়ে দ্বিতীয় ক্লাসটা হবে একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তার মধ্যে যানবাহনের ইতিহাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সম্ভবত 2025-এ কিন্তু 4 নম্বরের একটা কোশ্চেন এসেছিল, তাহলে সেই ক্লাসগুলো আমরা দ্বিতীয় ক্লাসে করব। তৃতীয় ক্লাসে আলোচনা হবে ইতিহাসের বিভিন্ন উপাদানগুলো, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান। ঠিক আছে, আত্মজীবনী, স্মৃতিকথা। তার আরেকটা ক্লাস হবে, সেটা হচ্ছে আত্মজীবনী 70 বৎসর, তারপর তোমার জীবনের ঝরাপাতা এবং জীবন স্মৃতি, এই গ্রন্থগুলো নিয়ে একটা ক্লাস হবে, বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ। তাহলে এই 4টে ক্লাসে আমরা প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, যে প্রথম অধ্যায়, সেটা শেষ করার চেষ্টা করব। আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লেগেছে, বোরিং লাগেনি। যাই হোক, আমি তো চেষ্টা করছি আমার সর্বস্ব দিয়ে তোমাদের ক্লাসটাকে বেশ মানে বোঝানোর, যাতে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো। আমিও বোঝানোর চেষ্টা করছি, তোমাদের ভালো লাগে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। তাহলে আরেকবার আমি তোমাদেরকে মনে করিয়ে দিই, যে উত্তরণ ব্যাচটা আছে সেটা কিন্তু তোমরা এনরোল করে নেবে, তোমরা নিজেরাও করবে, অবশ্যই করবে, এবং তোমাদের বন্ধু বান্ধবীদেরকেও কিন্তু বলবে করার জন্য, কারণ এত ভালো সুযোগ কিন্তু সত্যিই পাবে না। খুব কম টাকাতে এতগুলো সাবজেক্ট তোমরা পড়তে পারবে, সব সাবজেক্টগুলো পড়তে পারবে, এবং সব সাবজেক্টগুলো যে একজনই পড়িয়ে দেবেন তা না, সেই সাবজেক্টের যারা এক্সপার্ট টিচার, তারাই কিন্তু তোমাদেরকে পড়াবেন
খুব ভালো করে পড়াবেন, প্রতিটা টপিক অনুযায়ী বোঝাবেন, নোটস দেবেন, সেই প্রতিটা চ্যাপ্টার হওয়ার পরে তার উপরে টেস্ট হবে, কুইজ হবে, ঠিক আছে। তারপর তোমাদের তারপরও বুঝতে না পারলে সেটাও কনসেপ্ট ক্লিয়ার করা হবে। তোমরা লাইভ ক্লাস পাবে, লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে না পারলে রেকর্ডেড ক্লাস পাবে। ধরো লাইভ ক্লাস চলে গেল, বুঝতে পারলে না, পরে রেকর্ডেড ভিডিও তোমরা দেখে নিতে পারো। সেখানেও যদি তোমরা ঠিক বুঝতে না পারো, ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে স্যারদের সঙ্গে কথা বলতে পারবে, কোশ্চেন করতে পারবে, স্যাররা উত্তর দেবেন। দরকার হলে পার্সোনাল ফোন কল করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। পার্সোনাল ফোন কল করে নেবে, জিজ্ঞেস করে নেবে স্যার এখানটা বুঝতে পারছিলাম না, যদি একটু বলেন ভালো হয়, করে নেবে, কোনো অসুবিধা নেই। তাহলে এত কিছু সুযোগ তোমরা পাচ্ছ, এবং আগামী 2027-এর মাধ্যমিকে যে পরীক্ষা, সেখানে 100% একদম কমন দেওয়া হবে সাজেশন, এটা আমি বলতে পারি। তোমাদের জানার জন্য বলে রাখি যে এই বছর যে 2026-এ যারা পরীক্ষা দিল তাদেরকে আমি একটা সাজেশন দিয়েছিলাম, তার 90% কোশ্চেন কমন পড়েছে, 90%-এর উপরে কোশ্চেন, ঠিক আছে। বেশ কয়েকটা ক্লাসে, মানে লাস্টের দিকে বেশ কয়েকটা ক্লাসে যা যা পড়ানো হয়েছিল বা রিভিশনের মতো করানো হয়েছিল, তার মধ্যেই ম্যাক্সিমাম সব কমন পড়েছে। 8 নম্বরের তো একদম কোশ্চেনটাই হুবহু পড়ে গেছে, 8 নম্বরের কোশ্চেনটা। 4 নম্বরের কোশ্চেনগুলো কমন পড়েছে, 2 নম্বরের গুলো অনেকগুলো পড়েছে, যেগুলো 4 নম্বরের সাজেশন ছিল 2 নম্বরে এসেছে। তাহলে ম্যাক্সিমাম 90%-এর উপরে কিন্তু কোশ্চেন কমন আছে, ঠিক আছে। তাহলে সবগুলোই কিন্তু তোমরা একটা সিঙ্গেল প্যাকেজে পেয়ে যাবে। তো অতএব অবশ্যই এনরোল করে নেবে, এটা তোমাদের কাছে আমি বলতে পারি। তাহলে ঠিক আছে, আজকের জন্য এটাই। ধন্যবাদ, ভালো থেকো সবাই।